হ্যালো ভালোবাসার মানুষজন, মহাজাল পরিবারে আপনাকে স্বাগতম। ম্যাজিক্যাল দুনিয়া সিজন 2 পর্ব 7। পুরাতন দুনিয়াতে যত প্রাণী জন্ম নিয়েছিল সবাই আবার নতুন দুনিয়াতে নতুন রিয়েলিটিতে জন্ম নেওয়া শুরু করে। তবে এবার সকল গোত্র একসাথে থাকে। আমার মনে হচ্ছে জেসি শেষ সময়ে এই একটা কথাই বলেছিল, ও সকল গোত্রকে একসাথে দেখতে চায়, যেখানে কোনো লড়াই থাকবে না। ও এটার জন্য অনেক বড় কোরবানি দিয়েছে। ওর সবকিছু ও ছেড়েছে শুধু ওর এই ইচ্ছাটা পূরণ করার জন্য। আমি ওকে ব্লেম করছি না, ব্লেম এখানে সব আমার উপরেই। আমি ওর বড় ভাই হয়ে ওকে কিছু বলতে পারিনি। যাই হোক, আপাতত আমি আমার চিন্তা ভাবনা করে ফেলেছি। যেহেতু এই দুনিয়ার কেউ আগের দুনিয়ার সম্পর্কে কিছুই জানে না ভিন্ন রিয়েলিটির কারণে, তাই আমাকেও আগের দুনিয়া সম্পর্কে ভুলতে হবে। অবশ্য ভুলতে নয়, কাউকে সেটা সম্পর্কে বলা যাবে না। আমি চাই না কেউ সেটা সম্পর্কে জানুক, কারণ বেশি লোক যদি আগের দুনিয়া সম্পর্কে জানে তাহলে রিয়েলিটি স্পেল দুর্বল হয়ে যাবে এবং পুরো দুনিয়াতে তখন ক্রাইসিস দেখা দিবে। তাই এই জিনিসটা আমার কাছেই থাকলে ভালো হবে, আপাতত সময়ের জন্য। যদিও আমি সিদ্ধান্ত নিয়েছি জ্যাকের মতো থাকার জন্য, কিন্তু আমার পুরো শরীর এখন জ্যাকসন ব্রিডের কন্ট্রোলে। এক কথায় আমি আগের সব জেনে গেছি, আর তার ফলে জ্যাকের শরীর আমার যে সত্তা ছিল সেটা জ্যাকসন ব্রিডে উদ্ভব হয়ে গেছে। আমি জ্যাকসন ব্রিডে বিকশিত হয়ে গেছি। জিনিসটা কেউ শুনলে কনফিউজড হয়ে যাবে। তবে সংক্ষেপে বলতে গেলে, একজন লোকের মেমোরি হারিয়ে গেলে যে মানসিক দিক দিয়ে সম্পূর্ণ আলাদা একজন ব্যক্তি হয়ে যায়, কারণ সে কোনো কিছুই জানে না আগের। আর তখন সে নতুন একটা পরিচয় পায়। কিন্তু কয়েক বছর পর যখন সে তার মেমোরি ফিরে পায়, তখন সে দেখতে পারে তার নতুন একটা পরিচয় রয়েছে এখন। আর যদি সে মেমোরি হারানোর পরে যা হয়েছে সেগুলো তখন ভুলে যায়, তখন তার কাছে মনে হবে শরীর এতদিন অন্য কারো কন্ট্রোলে ছিল, তাই সে এই কয়টা বছর মনে করতে পারছে না। আমার সাথে এমনটাই হলেও ঠিক এইরকম মনে হচ্ছে আমার, যদিও জ্যাকের সকল কিছু আমার মনে আছে। কিন্তু আমার স্মৃতি ফিরে আসার আমি এখন জ্যাকসন ব্রিড হয়ে গেছি। যাক, এসব কথা ভেবে সময় নষ্ট করব না। আমাকে আগের মতোই স্বাভাবিক থাকতে হবে। এই দুনিয়ার মেমোরি থাকার কারণে আমার সুবিধা হচ্ছে। যদিও এটা ভুলে যেতাম তাহলে অনেকটা অসুবিধা হতো এখানে ফিট হতে। আমি আমার রুম থেকে নাস্তা করে রাজার সাথে দেখা করতে গেলাম। রাজা মিটিংয়ে রয়েছে, যেখানে সকল উচ্চ মিলিটারি অফিসার, রয়্যাল গার্ড এবং এলিট গার্ডদের থাকতে হবে। তাই আমিও চলে গেলাম সেখানে। যাওয়ার পরে যেটা শুনতে পেলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রাজা নিজে বলতে লাগলো, আজকে সকলেই বিলুপ্ত এই রাজ্যে। এরসাক এবং আরসাক, অ্যাঞ্জেল এবং ডেভিল রাজ্য দুটো তাদের রাজ্যের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত করেছে এবং আমাদের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে তারা বলেছে আজ থেকে তাদের দুই রাজ্যকেই আবার স্বাধীন রাজ্য বলে মানা হবে। যে রাজ্যটা অমান্য করবে তাদের সাথে তারা যুদ্ধে যাবে। রাজা এটা বলেই বসে পড়লো তার সিংহাসনে। এবার জেনারেল বলতে লাগলো, তাদের দুই পক্ষের ক্ষমতা কালকে আমাদের রাজ্যের সেকেন্ড প্রিন্সেস এলিনা এবং তার সাথে থাকা থার্ড প্রিন্সেস এলিহার রয়্যাল গার্ড জ্যাক নিজের চোখেই দেখেছে। এরসাকের অ্যাঞ্জেল রানী এবং আরসাকের ডেভিল রাজার ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে, যেটা আমাদের একটা শহরের একপাশে বিশাল একটা বন অনেকটাই ধ্বংস করে দিয়েছে। আমরা এখনো জানি না তাদের সৈন্য সংখ্যা কত, কিন্তু তারা আমাদের থেকে অনেক শক্তিশালী। তাই আমাদের রাজা চাচ্ছে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে। তাই তারা নিজ থেকে যুদ্ধ করতে চায় আমাদের সাথে। তাহলে আমরা পিছিয়ে থাকবো না, আমরাও আমাদের আধুনিক অস্ত্র নিয়ে তাদের জবাব দিব। আরো অনেক লেকচার দিল জেনারেল এবং রাজা, কিন্তু সেদিকে আমার কোনো নজর নেই। নজর হচ্ছে মাত্র অ্যাঞ্জেল রানীর কাছ থেকে একটা চিঠি এসেছে, সেখানে সে বলেছে সে সরাসরি রাজার সাথে দেখা করতে আসবে এখানে। আর আমি সেটার জন্যই অপেক্ষা করছি, অ্যাঞ্জেল রানী কি বলবে সেটা দেখার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করার পর রানী প্যালেসের দেয়ালের বাইরে থেকে উড়ে চলে আসলো। দেয়ালের ভিতর দিয়ে কিভাবে আসলো বুঝলাম না, এরকম ম্যাজিক আমি আগে দেখিনি। আগের দুনিয়াতে ছিল নাকি সেটাও মনে করতে পারছি না। যাই হোক, রানীকে দেখে সবাই অবাক। আজ এখানকার সবাই প্রথম একটা অ্যাঞ্জেলকে দেখছে, তার উপরে সে একজন রানী। অবাক হওয়ারই কথা সবার। রাজা কথা বলতে লাগলেন অ্যাঞ্জেলের সাথে। যেহেতু এটা রাজা রানীর কথা, তাই আমরা কেউই শুনতে পারবো না। রাজা নিজে একটা ব্যারিয়ার বানালেন যেটার মধ্যে থেকে কোনো কথা বের হবে না। কিছুক্ষণ কথা বলার পর রাজা উঠলেন এবং আমাদের সকলকে বলতে লাগলেন, আজ থেকে এরসাককে আমি ইগদ্রোলিয়া রাজ্যের এলের স্বাধীন একটা রাজ্য বলে স্বীকার করছি। আজ থেকে ইগদ্রোলিয়া এরসাকের কাছের বন্ধু। রাজা যেটা করতে চাইল সেটাই হলো, রানীর সাথে বন্ধুত্ব করে নিল। তবে এটাই সবকিছু না। রানী এবার বলতে শুরু করলো, আমি এরসাকের রানী আফরিয়েল ইগদ্রোলিয়াকে আজ থেকে আমার বন্ধু স্বীকার করছি, তবে একটা শর্ত হলো আমার সাথে এরসাককে প্রিন্সেস গার্ড জ্যাককে যেতে হবে। তার এখানে থাকা একদম বিপজ্জনক, শুধু
তার জন্য এই পুরো রাজ্যকে ডেভিল কিং ধ্বংস করে দিতে পারে। সবাই রানীর কথা শুনে চমকে গেল। আমার দিকে সবাই অবাক হয়ে তাকালো। হয়তো ভাবছে একজন সাধারণ মানুষের জন্য ডেভিল কিং এই রাজ্য ধ্বংস করতে যাবে কেন। একটু আগে রাজা ডেভিল কিং এর বিরুদ্ধে লড়তে চাইছিল, কিন্তু রানীর কথা বলার পরে ডেভিল কিং এর নাম শুনেই ভয় পাচ্ছে। আমি জানি না ভয়ের কি আছে এখানে। একটা সময় ছিল যখন আমি ডেভিল কিং ছিলাম। এটা তো ভয়ঙ্কর তো ছিলাম না আমি। আমাকে আফ্রিয়েল অ্যাঞ্জেল রানীর সাথে যেতে হলো। মূলত আমি যেতে চাইনি, কিন্তু রানী শুধু আমাকে না, বরং যারা লড়াইয়ের সময় ছিল সবাইকে নিয়ে যাচ্ছে। প্রিন্সেস এলিনা, লুসি, লুসানা, হ্যারি এবং আমি। আপাতত আকিল থাকবে প্রিন্সেস এলিহার গার্ড হিসাবে। অনেক কিছুই পারি এখন, ম্যাজিক ব্যবহার করে দেখিনি, কিন্তু আমার ধারণা সেটাও পারবো। অনেক ক্ষমতা রয়েছে আমার কাছে এখন, কিন্তু একটা জিনিসই পারি না, সেটা হলো উঠতে। আমাকে অ্যাঞ্জেল রানী বুকের উপর হাত দিয়ে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরছে এবং আকাশে ওড়াচ্ছে। হ্যারি, লুসি, লুসানা এবং প্রিন্সেস এলিনা উঠতে পারে। তাদের ডানা দিয়ে তারা উড়ে আসছে অ্যাঞ্জেল রানীর পিছনে। আমি অনেকটা ভয় পাচ্ছি। প্রথমবার এত উঁচুতে এভাবে একজনের মাধ্যমে ঝুলে আছি। অবশ্য আগের দুনিয়াতে তো উড়েছি, তবে এখানে আমার ডানা নেই, এজন্য ভয় করছে। আমি প্রিন্সেস এলিনার দিকে তাকালাম। আমাকে জড়িয়ে ধরেছে রানী। এটার জন্য রেগে লাল হয়ে গেল। একদম আমার পুরাতন মেমোরির মতোই আছেও, একটুও বদলায়নি। আর এই অ্যাঞ্জেল রানী যে আফ্রিয়েল, এটাও আমি চিনতে পেরেছি। আগের রিয়েলিটির আমার মামার মেয়ে ছিল আফ্রিয়েল। অবশ্য সে একজন অ্যাঞ্জেল প্রিন্সেস ছিল সেখানে, আর এখানে সে একজন অ্যাঞ্জেল রানী। যাই হোক, রানীর কথা মতে আর্সাকের সাথে যুদ্ধ বন্ধ করতে অ্যারসাকের শক্তিশালী একজন অ্যাঞ্জেল রাজা, যার নাম ছিল মাইকেল, সে একটা স্পেল ব্যবহার করে। সেটা অ্যারসাককে আকাশের উপরে এবং আর্সাককে মাটির নিচে পাঠিয়ে দেওয়া হয়। আমার এই কাহিনী শুনে আগের দুনিয়ার কথা মনে পড়ে গেল। একটা সময় ছিল যেখানে 11 দুনিয়া একসাথে ছিল, কিন্তু যুদ্ধের কারণে সেটা 11 ভাগে ভাগ হয়ে যায়। অবশ্য আমার জানার ভিতরে এতটুকুই জানি, বেশি ডিটেলস আমার কাছে নাই। এই রিয়েলিটিতে আমি কোনো ক্ষমতা অর্জন না করলেও একটা জিনিস আমার ভালো লাগছে, সেটা হলো কোনো কিছু একবার পড়লে সেটা আমি কখনোই ভুলি না। যাই হোক, রানীর মতে অ্যারসাককে কেউই প্রবেশ করতে পারেনি রানীর আদেশ ছাড়া, কারণ কেউই জানে না এটা কোথায়। শুধু রানীর কাছেই শক্তি আছে অ্যারসাকের গেট খোলার, আর সে আকাশের যে কোনো জায়গায় সেটা খুলতে পারবে। আবার অ্যারসাকের জন্য এমনই রকম, ডেভিল কিংই পারে শুধু আর্সাকের গেট খুলতে। আর অনেকটা আন্ডারওয়ার্ল্ডের কথা মনে হচ্ছে এটা ভেবে। সব ডেভিল কিং এর রাজ্য আন্ডারওয়ার্ল্ড হয় কেন সেটা বুঝতে পারছি না। আমরা 5 জন রানী আফ্রিয়েলের সাথে আর্সাকে যাচ্ছি। অবশ্য আমি চাচ্ছি না আমাকে রানী নিজেই জড়িয়ে ধরে উড়িয়ে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা অনেক লজ্জাজনক যে একসময় আমি ডেভিল কিং ছিলাম, কিন্তু এখন উঠতে পারি না। অবশ্য ডেভিল কিং আমি আগের জন্মে ছিলাম, যেটা রিয়েলিটি এটা থেকে সম্পূর্ণ ভিন্ন, আর আমাকে সেটা ভিন্নই রাখতে হবে। আপাতত আমার কাছে ইগ্রাসিল এবং ভেলিরা রয়েছে। অবশ্য তাদের শক্তি তলোয়ারে রয়েছে আমার কাছে। ইগ্রাসিলও বোধহয় তাদের আগের রিয়েলিটি সম্পর্কে কিছুই জানে না, তাই তার সাথে সেটা নিয়ে কথা বলে লাভ হবে না। আপাতত আমি এই দুনিয়াতে কি করব সেটা বুঝতে পারছি না। সাধারণভাবে বলতে গেলে এতদিন আমি জ্যাক ছিলাম এবং এখন জ্যাকসন ব্রিড, যার মাঝে আগের এবং এই 2 রিয়েলিটির স্মৃতি আছে। যদিও এই রিয়েলিটির অনেক স্মৃতি আমার কাছে নেই, তারপরও আমি অনেক কিছুই জানি। এতদিন আমি যেটা ভেবেছি সেটার এখন আমার কাছে কোনো দাম নেই বললেই চলে। যেমন রয়্যাল গার্ড হওয়া, রাজাকে হত্যা করা, সব থাকার মতো একটা সুন্দর রাজ্য বানানো, এসবের কোনো কিছুই আর আমার ইচ্ছা নাই। আপাতত আমাকে নতুন কোনো কিছু করতে হবে, নতুন করে কিছু খুঁজতে হবে করার জন্য। অ্যারসাকে যাওয়াটা খারাপ হচ্ছে না, নতুন কিছুর উদ্দেশ্য পাবো হয়তো। আপাতত আমি আমার সাথে হ্যারি, লুসি, লুসানা এবং অ্যানাকে দেখতে পেয়ে অনেক খুশি হলাম। আফ্রিয়েলও এখানে আছে। জেসির সাথেও সেদিন কথা হয়েছিল। সেদিন আমার স্মৃতি ফিরে আসলে ওর সাথে কথা বলতাম। ওর কথা শুনে আমি বুঝতে পারছি এখনো আগের দুনিয়া সম্পর্কে সবকিছুই জানে। শুধু আমরা 2 জন না, হয়তো অনেকেই আগের দুনিয়া সম্পর্কে জানে। আমাকে সেটার ব্যালেন্স রাখার ব্যবস্থা করতে হবে, কারণ আমার মধ্যে আগে যে ডেভিল ক্ষমতা ছিল তার মধ্যে একটা ছিল রিয়েলিটি কন্ট্রোল করা। অবশ্য তখন একটা রাজ্যের রিয়েলিটির বদলানোর ক্ষমতা ছিল আমার কাছে, তবে সেটাই সমস্যা হতো। যদি বেশিরভাগ লোকজন আগের রিয়েলিটি সম্পর্কে জানতে পারত, অর্ধেকের মতো লোকজন যদি আগের রিয়েলিটি সম্পর্কে জানতে পারত, তাহলে তখন সেই নতুন রিয়েলিটি ভেঙে যাবে। আর এই নতুন দুনিয়াতে যে রিয়েলিটি স্পেল কাজ করছে, আমার ধারণা ওইটার মতোই কাজ করে। তার জন্য বেশিরভাগ লোকজন আগের জীবন সম্পর্কে না জেনেই ভালো, কারণ এটা সম্পূর্ণ নতুন একটা দুনিয়া। যদি একটা রিয়েলিটি ভেঙে যায়, তাহলে এই দুনিয়া পুরো ক্রাইসিসে পড়ে যাবে। সব জায়গায় তখন যুদ্ধ এবং যুদ্ধ হবে। এবার আবারও এই একটা দুনিয়া আলাদা হয়ে 11টা কিংবা আরো বেশি দুনিয়ায় পরিবর্তন হতে পারে। জেসির স্বপ্নটা আমি বুঝতে পারছি।
ওর কাছের প্রতি আমি রাগ করছি না, কারণ এটা পুরো স্বপ্নের দুনিয়া যেটা তৈরি করেছে। এভাবে সকল গোত্রের প্রাণীদের একসাথে বাস করা হয়তো আগের রিয়েলিটিতে কখনোই সম্ভব হচ্ছে না। আমি জানি না, তবে আমার ভালো লাগছে আগেরটা থেকে। এখন এখানে এক দুনিয়া থেকে অন্য দুনিয়া ট্রাভেল করতে হবে না আমাদের জন্য গোত্রের সাথে দেখা করতে, বরং সবাই একসাথেই থাকে এখানে। তবে এই দুনিয়াটা আলাদা হচ্ছে, যেটা আমি বুঝতে পারছি। এরসাক এবং আরসাক দুটো আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে, আর এটা একজন অ্যাঞ্জেলের মাধ্যমেই হয়েছে। লড়াই বন্ধ করার জন্য হয়তো এই একটা রাস্তাই মাইকেলের কাছে ছিল। অবশ্য মাইকেল বেচারা বেঁচে গেছে, তা থেকে অনেক প্রশ্ন উত্তর পাওয়া আমার বাকি ছিল, কিন্তু বেঁচে থাকলে হয়তো সেটা পেতাম না, কারণ তখন আগের সব ভুলে যেত। যাই হোক, কিছুটা উপরে ওঠার পর রানী আফরিয়েলকে একটা স্পেল পড়ল। আমার সাথে সাথে আকাশে একটা সাদা দরজা দেখা দিল। রানীর স্পর্শ পাওয়ার সাথে সাথে দরজাটা খুলে গেল এবং আমরা চলে পা রাখলাম এরসাকে। অবশ্য এরসাক বলা যাবে না এটাকে, আগের হ্যাভেন এটা। ঠিক হ্যাভেন যেরকম ছিল সেরকমই এরসাক। সাদা পাথর এবং কাঠ দিয়ে সকল বাসা তৈরি করা হয়েছে, অনেক বড় বড় অট্টালিকা বানানো রয়েছে। এরসাকের সকল অ্যাঞ্জেল উড়েই এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া আসা করে, আবার সেটাই দেখতে পাচ্ছি। ইগদ্রোলিয়া ক্যাপিটাল সিটির 10টার সমান হয়তো এই পুরো এরসাক। হয়তো আমার গণনা ভুলও হতে পারে। যাই হোক, অনেকগুলো গার্ড আমাদের কাছে চলে আসলো। সবাই অবাক হয়ে গেছে, কারণ রানী নিজে আমাকে জড়িয়ে ধরে উড়িয়ে নিয়ে এসেছে। তাদের রাগ দেখে সেটাতে বুঝতে পারছি এটা হয়তো তাদের কাছে অসম্মানের ব্যাপার। আর এদিকে যে প্রিন্সেস এলিনা রাগে ঢোল হয়ে গেছে সেটাও বুঝতে পারছি আমি। এনার সাথে এখনো ভালো করে কথা বলিনি আমি এখনো শিওর না যে ওদের কিছু মনে আছে কিনা, কিন্তু কিছু সময় স্বপ্নে আমাকে দেখার জন্য উল্লেখ করেছে ও। আর তাতে বোঝা যাচ্ছে ও কাছে হয়তো আমার ছোটখাটো কিছু স্মৃতি থাকতে পারে। এখন আমি শিওর না, বের করতে হবে আদৌ কি ও সবকিছু জানে নাকি জানে না। সেটার জন্য ওর সামনে একটু আগের মতো অভিনয় করতে হবে। আমরা প্যালেসের মধ্যে চলে গেলাম। ঠিক আগের দুনিয়ার পৃথিবীর তাজমহল যেভাবে বানানো হয়েছে, এরসাকের প্যালেসটাও এরকম, তবে অনেক বড় সাইজে। তাজমহলের থেকে হয়তো 3 গুণ সাইজের হবে প্যালেস। আমার সত্তাগুলো এখন আগের দুনিয়ার মতো কাজ করে না, কারণ এই দুনিয়ার রিয়েলিটিটা ভিন্ন। এটা আমি লক্ষ্য করেছি, কারণ আমার মাঝে আমার ভ্যাম্পায়ার সত্তা থাকার পরও আমার দাঁত একটা আগের মতো বড় হচ্ছে না। তাছাড়া কালকে আমি ব্লাড দেখেছি, তাতে আমার সেটাও খেতে মন চায় না। আর একটা মানেই বুঝতে পারছি না যে আমার মাঝে সত্তাগুলো নেই আগের মতো। তাদের ক্ষমতাগুলো শুধু এসেছে আমার কাছে। যেহেতু আমি মানুষ, তাই আমার ভ্যাম্পায়ারের ক্ষমতা থাকার পরও আমার দাঁত একটা বড় হয়নি, কিংবা ভ্যাম্পায়ারদের মতো আমার স্বভাবও হয়নি। আবার অ্যাঞ্জেলদের ক্ষমতাও আমার কাছে আছে, তবে আমার পিঠে ডানা হয়নি, কারণ তাতে আমার স্বভাব অনেকটা অ্যাঞ্জেলদের মতো হয়ে যাবে। এই দুনিয়া আগের মতো চলে না, তাই কেউ মানুষ হয়ে অ্যাঞ্জেল হতে পারবে না, আবার অ্যাঞ্জেল হয়ে ডেভিল হতেও পারবে না। এক গোত্রের কেউ অন্য গোত্রের ক্ষমতা অর্জন করতে পারবে না এখানে। তবে আমার ক্ষেত্রে একটু ভিন্ন। আমি মানুষ হয়ে অন্য কোনো গোত্রের হতে পারবো না ঠিকই, তবে অন্য গোত্রের ক্ষমতা আমার কাছে আছে। বিষয়টা সম্পূর্ণরূপে আমাকে জানতে হবে। আমরা প্যালেসের মধ্যে ঢুকলাম, অন্য কথায় তাজমহল 20তে ঢুকলাম। পুরো এরসাকি অনেক পবিত্র, বাসাবাড়ি সব একটা করে অন্যটা কিছু দূরত্বে থাকায় এই রাজ্যটাকে অনেক সুন্দর লাগে। আর সবকিছুর রং শুধু সাদাই, অন্য রং ব্যবহার হলেও সেটা বাসার ভিতরে। বাইরে থেকে সবকিছুই সাদা রঙের ব্যবহার করা হয়। প্যালেসের ভিতরে সব রকম রঙেই বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। আমাদের থাকার জন্য নির্দিষ্ট রুম দিয়ে দিল। রুমে এসে বসলাম আমি। কাঠের ব্যাগ থেকে ভেরুদা এবং বেলিকে বের করে বিছানার উপরে রাখলাম। আমি জানি না আফরিয়াল আমাকে এখানে কেন এনেছে। আমার সেই স্পেলের ক্ষমতা, যেটাই অনেক হাত বের হয় পিঠ থেকে, সেটাকে গড হ্যান্ড বলেছিল রানী। হয়তো সেটার জন্য আমাকে নিয়ে এসেছে এখানে। হয়তো সে আমাকে ব্যবহার করতে চাচ্ছে। ডেভিল কিং এর কাছে খুব সহজেই সে হেরে যাচ্ছিল। হয়তো সে আমাকে ডেভিল কিং এর বিরুদ্ধে ব্যবহার করবে। আমার আপাতত কোনো ইচ্ছাই নাই কিছু করার। ডেভিল কিং কে? সে কি চায়? হ্যান্তের বিষয়ে অনেক বোরিং লাগছে। ডেভিল কিংদের কাজ কে করবে? অ্যাঞ্জেলদের কাজ ডেভিল কিংদের বিরুদ্ধে কাজ করা। দুনিয়ার সবাই কিছু না কিছু কাজ আছে, কিন্তু এই নতুন দুনিয়াতে আমার কাজ কি সেটাই আমি জানি না এবং বুঝতেও পারি না। আমরা এরসাকের প্যালেসে অবস্থান করছি আপাতত সময়ের জন্য। এরসাক আমার অনেক ভালো লাগছে, কারণ এখানের পরিবেশটা অনেক সুন্দর। কিছুক্ষণ বিশ্রাম করার পর আমি বের হয়ে এলাম আমাকে যে রুমে থাকতে দেওয়া হয়েছে সেটা থেকে। পুরো প্যালেসে অনেক গার্ড রয়েছে, যারা অনেক ভালোভাবে গার্ড দিচ্ছে। আমি হেঁটে হেঁটে পুরো প্যালেস দেখতে চাইছিলাম, কিন্তু প্যালেসে হাঁটাহাঁটি করা একদম নিষেধ। তাই আমাকে আবার নিজের রুমের মধ্যে চলে যেতে হয়েছে। অবশ্য গার্ডগুলো আমাকে দেখে আমাকে নিজের রুমেই চলে যেতে বলেছে। অনেক বোরিং লাগছে ব্যাপারটা।
ভেবেছিলাম হয়তো অ্যাডসাক অনেক ইন্টারেস্টিং জায়গা হবে, কিন্তু আমাকে যদি বেরি হতে না দেয় পুরো 4 ঘন্টা বোরিং অবস্থায় ঘুমানোর পর একজন অ্যাঞ্জেল আসলো আমার কাছে। সে এসে বলতে লাগলো, আমার নাম এঞ্জিলা, আমি আপনার গাইড হব আজকের জন্য, চলুন আপনাকে পুরো প্যালেস ঘুরিয়ে নিয়ে আসি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। অ্যাঞ্জেলটা বয়সে আমার থেকে 6 কি 7 বছরের বড় হবে। একদম সেই চেহারা, সেই লোক যেটা আমি মাত্র কয়েকবার দেখেছি। যদিও বয়স কম এই জন্মে তার, কিন্তু আমি চিনতে ভুল করিনি তাকে। এটা আমার জন্মদাত্রী মাতা ছিল আগের জন্মে, যে কিনা তার নিজের জীবন দিয়েছে আমাকে রক্ষা করার জন্য। তাকে আমি জীবন্ত আমার চোখের সামনে দেখে চোখের পানি আটকে রাখতে পারছি না। অনেক বড় একটা কানেকশন আছে তার সাথে আমার, রক্তের সম্পর্কের সাথে অন্য কিছু তুলনা হয় না। যদিও এই রিয়েলিটিতে সেটার কোনো মূল্য নেই। আমাকে জন্ম দিয়েছে অন্য একজন মহিলা, আমার আগের জন্মের আম্মা, যে কিনা তার আগের জন্মের ছেলের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু চিনতে পারছে না আমাকে। আমার চোখের পানি পড়া দেখে এঞ্জেলা বলতে লাগলো, কি হলো, আপনি কাঁদছেন কেন? খারাপ কিছু মনে পড়ে গেছে আপনার? না, একটা প্যালেসের রুমে আমাকে আটকে রাখা হয়েছিল, আপনি আমাকে নিতে এসেছেন, এজন্য চোখ দিয়ে পানি পড়ছে। আমি মনের কথা ঘুরিয়ে বলে দিলাম, ও আচ্ছা, চলুন তাহলে এক এক করে প্যালেস ঘুরিয়ে দেখানো যাক আপনাকে। আমার সাথে আসা অন্যরা কোথায়? প্রিন্সেস এলিনা আমাদের রানী আফ্রিয়েলের সাথে কথা বলেছেন এবং অন্য 3জন ফাইটিং এরিনার ট্রেনিং চলছে। তাহলে আমি এই রুম থেকে বের হতে দিল না কেন? এটা রানীর আদেশ ছিল তাই। রানী বলেছে আপনি নাকি গড হ্যান্ড ব্যবহার করতে পারেন। হ্যাঁ, চলুন তাহলে ফাইটিং এরিনার দিকে যাওয়া যাক। আমি হাঁটতে লাগলাম এঞ্জেলার পিছনে। আপাতত আমি আগের রিয়েলিটি এখানে আনতে চাই না। তারপরও আগের স্মৃতি আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে শুধুই। আমার মাঝে অ্যাঞ্জেলদের ক্ষমতা থাকলেও তাদের শারীরিক রূপ কিংবা তাদের স্বভাব আমার হবে না। অন্যদিকে ভ্যাম্পায়ার এবং ডিমনের ক্ষমতা থাকলেও তাদের শারীরিক রূপ কিংবা তাদের স্বভাব আমার হবে না। এই দিক দিয়ে এটা আমার অনেক ভালো লাগছে। আনার শরীরের মধ্যে আমার আগের মতো সত্তাদের লড়াই হবে না, বিষয়টা মোটেও ভালো ছিল না। আমি সেটার জন্য আমার পুরো ক্ষমতা ব্যবহার করতে পারিনি আগের দুনিয়ায়। সেরকম না হওয়ায় এখন ভালো লাগছে। আমার পিঠে ইগ্রাসিল এবং ভেলিরা দুজনই আছে। তাদের এই তলোয়ার ফর্মটা আমার মোটেও ভালো লাগছে না। আমার আগের দুনিয়ার তলোয়ারটা সেরকমই ছিল, কি নাম ছিল তা মনে করতে পারছি না। সম্ভবত অ্যাক্সোনিয়া ছিল। হ্যাঁ, অ্যাক্সোনিয়া। ওটা সবসময় অদৃশ্য থাকতো। অ্যাক্সোনিয়া বলেই হাতের মুঠো করার সাথে সাথে আমার হাতে সেটা চলে আসতো। সবচেয়ে আজব করার বিষয় হলো আমি এখনো অ্যাক্সোনিয়া বলে আমার হাত মুঠ করছি, আর আগের দুনিয়ার মতো সেই অ্যাক্সোনিয়া আমার হাতে চলে এসেছে। তবে একটু সমস্যা, আমি অ্যাক্সোনিয়ার হাতল দেখেই চিনতে পারছি এটা অ্যাক্সোনিয়া। তবে সমস্যা হচ্ছে অ্যাক্সোনিয়ার হাতলটা শুধু এসেছে আমার কাছে, বাকি তলোয়ারের ব্লেড নেই। ব্লেড হাতলের একারে থেকে ভেঙে গেছে। হয়তো 11 দুনিয়া এক হওয়ার সময় ওইটাই হয়েছে। আর হাতলের অনেক মাটি লেগে থাকায় কারণে বুঝতে পারলাম এটা মাটির নিচে পড়েছিল। বিষয়টা খারাপ না, আমি অ্যাক্সোনিয়া মেরামত করতে পারবো। অবশ্য আমি পারবো না, তবে কিছু ডায়ারফস রয়েছে যারা পুরাতন অস্ত্র আবার আগের মতো করে দিতে পারে। সেই ডায়ারফসদের লেজেন্ডারি ব্ল্যাক স্মিথ নামে জানা সবাই। অবশ্য তাদের খুঁজতে আমাকে অ্যালকোর্টে যেতে হবে। এই দুনিয়াতে 10 জন লেজেন্ডারি ব্ল্যাক স্মিথ ছিল, যাদের 9 জনই মারা গিয়েছে, আর একজনের কোনো খোঁজ খবর নেই। বলা হয়ে থাকে আজ থেকে 10 বছর আগে সেই একজন নিখোঁজ হয়েছে। তবে কিছু ধারণা করা থাকে যে অ্যালকোর্টে রয়েছে। আমাকে সেই অ্যাক্সোনিয়া ঠিক করতে হলে সেই একজনকেই খুঁজতে হবে, না হলে একজন শক্তিশালী সময়ের স্পেল ব্যবহারকারীকে খুঁজতে হবে। তবে আমার মনে হয় না কারো সময়ের স্পেল এত পুরনো তলোয়ারকে ঠিক করতে পারবে। তাই এটা রাস্তা দেখতে পাচ্ছি, সে হলো সেই ব্ল্যাক স্মিথকে খোঁজা। আমি আমার ব্যাগের চেইন খুলে সেটার মধ্যে হাতলটা রেখে দিলাম, কারণ অ্যাক্সোনিয়ার মাঝে আর কোনো ম্যাজিক পাওয়ার নেই। সেটা বিনীত হয়ে গেছে এখন, হয়তো শেষ ম্যাজিকটুকু ব্যবহার করেছে আমার কাছে আসতেই, আর এখন সেই ম্যাজিক শূন্য। যাই হোক, ইগ্রাসিল এবং ভেলিরার তলোয়ার দুটো ভালো হলেও এটা আরেক হাত দিয়ে ব্যবহার করা যায় না। আগুনে পানি দিলে যেমন আগুন এবং পানির মধ্যে ঝগড়া লাগে, ঠিক তেমনই তারা তলোয়ার আরেক হাত দিয়ে ব্যবহার করলে আমার হাত জ্বালা করে। বিষয়টা তাদের জন্য ফেলে দিতে মনে হচ্ছে। তারপরও শক্তিশালী অস্ত্র তারা, তাদের ফেলে দিলে অনেকটা দুর্বল হয়ে যাব আমি এঞ্জেলার পিছন পিছন হাঁটতে হাঁটতে চলে আসলাম ফাইটিং এরিনার দিকে। ওর পিছনে ছিলাম বলে হয়তো আমার অ্যাক্সোনিয়া হাতে আসা দেখেনিও। আর ভাঙা পুরাতন তলোয়ার দেখেই বা কি করবে? অবশ্য এটা একসময় অ্যাঞ্জেলদেরই ছিল, তবে মাইকেল সেটাকে আনার কাছে তুলে দিয়েছিল। অনেক কাজের একটা তলোয়ার, যেটা ডেভিলদের বিরুদ্ধে ভালো কাজ দেয়। আমি আগের জন্মে কেন ডেভিলদের উপরে ব্যবহার করতে পারিনি, তবে এটার সেটা ব্যবহার করতে মন যাচ্ছে। যদিও সেটাকে ঠিক করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করতে কতক্ষণ। অ্যাঞ্জেলা আমাকে নিয়ে ফাইটিং জোনে চলে আসলো। এখানে হ্যারি, লুসি এবং লুসানা 3 জন অ্যাঞ্জেলের সাথে লড়াই করছে।
লড়াই অনেক ভালোই যাচ্ছে। আমি অবাক হলাম লুসি এবং লুসানার আক্রমণাত্মক স্পেল দেখে। মূলত তারা দুজন সাপোর্ট ম্যাজিক ব্যবহার করছে, কিন্তু সেটা দিয়ে আক্রমণ করা আমি কাউকে দেখিনি। লুসি এবং লুসানার মূল স্পেল যেটা আমাদের কাজে দেয় সেটা হলো ঢাল বা ব্যারিয়ার। এই ব্যারিয়ার বা ঢাল দিয়েই দুজনে আক্রমণ করছে, অনেকগুলো ঢাল বানাচ্ছে এবং সেগুলোকে হাওয়ার মধ্যে কন্ট্রোল করছে। এরকম অনেক রকম লোকে আছে যারা করতে পারে। যাই হোক, ওদের লড়াই দেখে আমি অনেক উৎসাহিত হলাম। লড়াই দেখলে আমারও লড়তে মন চায়। অনেকক্ষণ লড়াই করার পর হ্যারি লাইটিং স্পেলের ফলে অ্যাঞ্জেল 3 জন হেরে গেল। লুসি এবং লুসানা তাদের চারপাশে একটা ব্যারিয়ার বানিয়ে রাখছিল, যেটার মাধ্যমে হ্যারির স্পেল করে, আর স্পেলের পুরো আঘাত তাদের লাগার কারণে তারা হেরে যায়। লড়াইটা বেশ ভালোই লাগলো। ওদের লড়াই দেখে বুঝতে পারলাম অনেক শক্তিশালী হয়ে গেছে ওরা। 3 জন অ্যাঞ্জেলকে যদি হারাতে পারে এভাবে, তাহলে অনেক কিছুই করতে পারবে। অবশ্য অ্যাঞ্জেল 3 জন তাদের পুরো ক্ষমতা ব্যবহার করছিল না। তারা সাধারণ অ্যাট্রিবিউটের স্পেল যেমন পানি, বরফ এবং মাটির সাহায্য নিচ্ছিল। হঠাৎ একটা অ্যাঞ্জেল আমার সামনে আসলো। সে কিনা সাইজে বিশাল, একটা ভাইকিংস কিংবা বিস্টম্যানের আকার হবে তার। শুনলাম আপনি নাকি গড হ্যান্ডের মালিক। আমার নাম লোক, আমি জ্যাক। উনি হলেন আমাদের অ্যাঞ্জেল সেনার জেনারেল। ও, চলুন জ্যাক, আমার সাথে একটা ম্যাচ হয়ে যাক আপনার। হ্যাঁ, অবশ্যই। আমি একটা সময়ের অপেক্ষায় ছিলাম। আমি এখনো পুরোপুরি শিওর না যে আমি ম্যাজিক ব্যবহার করতে পারবো, তবে লড়াইয়ের মাঝেই সেটা বোঝা যাবে। যেহেতু সে অ্যাঞ্জেলদের জেনারেল, তাই আমার মতে এখানের সবচেয়ে শক্তিশালী রানীর পরে সেই হবে। অবশ্য অন্যান্য রাজ্যতেও সেটাই হয় অফিসিয়াল ভাবে। আমি এরিনার মধ্যে ঢুকে পড়লাম। অনেক বড় স্টেডিয়ামের মতো, চারপাশে বসার জন্য চেয়ার রয়েছে যেখানে সবাই মজা করে বসে লড়াই দেখে, এবং মাঝখানে অনেকটা জায়গা যেখানে লড়াই হয়। আমার একটা লড়াইয়ের প্রয়োজন ছিল, কারণ আমি এখন পর্যন্ত ভালো করে জানি না কিরকম স্পেল আমি ব্যবহার করতে পারবো। এটাও শিওর না যে কোন ম্যাজিক আমি ব্যবহার করতে পারবো কিনা, তবে মনে হচ্ছে পারবো, কারণ আমি ডেভিল কিং এর সাথে লড়াইয়ের সময় একটা টাইম স্পেল ব্যবহার করেছিলাম। তারপর আমার অ্যাট্রিবিউট সম্পর্কে আমি শিওর না। আগের দুনিয়ায় আমার অ্যাট্রিবিউট সব ধরনের ম্যাজিকেরই ছিল। আশা করা যায় এখানেও সবকিছু থাকবে, তাহলে আরো বেশি ভালো হবে। আমি হেঁটে হেঁটে মাঝ বরাবর যেতে লাগলাম এবং লড়াই আগের আমার অ্যাট্রিবিউটে চেক করে নিচ্ছি। ম্যাজিক কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমার জানা আছে, তাই কোনো জিনিসের সমস্যা হবে না। ম্যাজিকের বিষয়টা হলো কল্পনা। কল্পনা সঠিকভাবে করলেই শরীরের ম্যাজিক পাওয়ার একত্র হয়ে সেটাকে একটা রূপ দেয়, যেটাকে ম্যাজিক স্পেল বলে। অবশ্য এটা বইয়ের লেখা। সংক্ষেপে বলতে গেলে ম্যাজিক হলো সকলের চিন্তা, চিন্তাকে বাস্তব করাই ম্যাজিক। আমি বরফের কথা চিন্তা করতে লাগলাম, কিন্তু কোনো বরফ বের হলো না। আমি বাকি 4টা এলিমেন্টের কথাও ভাবতে লাগলাম, কিন্তু কোনো কিছুই কাজ হচ্ছে না। শেষমেশ আমি আগুনের দৃশ্য কল্পনা করলাম, আর সাথে সাথে আমার ডান হাত এবং বাম হাতের তালু দিয়ে আগুন বের হতে শুরু করলো। যেহেতু তালু হতে বের হচ্ছে, তাই বাম হাতে ভেলির কোনো সমস্যা হচ্ছে না। আমার ডান হাতের আগুন পেয়ে ইগড্রাসিলের আগুনও বের হলো। ইগড্রাসিল এবং ভেলির দুজনেই ঘুমিয়েছিল এতক্ষণ। দুজনের সাথে বেশি কথা হয় না বলে বেশিরভাগ সময় তারা ঘুমেই থাকে। ঘুমালে তাদের ম্যাজিক পাওয়ারও নিয়ন্ত্রণে থাকে। কিন্তু আমার হাতে আগুন তৈরি করায় ইগড্রাসিলের আগুনও জ্বলতে থাকে, যেটা আমার ডান হাতের ফুল হাতা জামা জাতা পুড়িয়ে ফেলে, এবং কিছু ব্যান্ডেজের কাপড় ছিল সেটাও পুড়ে যায়। আগে এরকম হয়নি, ওর আগুনে কখনো আমার জামা কাপড় পুড়ে যায়নি। আমি এক হিসাব বুঝতে পারলাম না, অ্যাট্রিবিউট এই দুনিয়ার জন্য শুধু ফায়ার? আমি আগুনের সমস্ত স্পেল ব্যবহার করতে পারবো। এক হিসাবে দেখা যায় আগুনের স্পেলে সবচেয়ে শক্তিশালী হয় অ্যাট্রিবিউট স্পেলের মধ্যে। আর আমার কাছে যে ফায়ার ড্রাগন ইগড্রাসিল, ওর আগুন আমার ডান হাত পুরো আগুনে জ্বলে উঠেছে। ওর ছবি বলা যায় না, বরং ওর ট্যাটু আমার ডান হাতে অনেক স্পষ্ট দেখা যাচ্ছে। এতক্ষণে আমি লুকের সামনে চলে এসেছি। লুক আমার ডান হাতে ইগড্রাসিলকে দেখে অবাক হয়ে গেছে। অনেকেই আছে যারা 6 ড্রাগনের সম্পর্কে জানে, কিন্তু কারো ধারণা ছিল না যে ইগড্রাসিলকে কেউ মুক্ত করেছে। দেখে মনে হচ্ছে না আপনি শুধু গড হ্যান্ডের মালিক, আপনার কাছে ফায়ার ড্রাগন ইগড্রাসিলও আছে। এখন বুঝেছি আমাদের রানী কেন আপনাকে সিলেক্ট করেছেন। আমাকে সিলেক্ট করেছেন মানে? এসব কথা পরে হবে। আমি চাইবো আপনি পুরো শক্তিতে লড়ুন আমার সাথে। হ্যাঁ, ঠিক আছে। আমরাও পুরো ইচ্ছা শক্তিতে লড়ার, হোক সেটা অ্যাঞ্জেল জেনারেল। অবশ্য তার কাছে হেরে যাব এটা আমার মনে হচ্ছে, কারণ তার ম্যাজিক পাওয়ারটা আমার থেকে অনেক উচ্চ লেভেলের। আমি আমার ডান হাতের আগুনটা আরো বড় করলাম, সাথে সাথে ইগড্রাসিলের আগুনও আমার ডান হাত থেকে বের হয়ে গেল। সেটা বড় হয়ে উপরের দিকে উঠতে লাগলো আরো। সেদিকে আমার নজর নেই। এদিকে লোক তার ডানা দিয়ে একদম আলট্রা বেগে আমার কাছে চলে আসলো। যদিও আগে এটা আমি দেখতে পারতাম না, তবে এখন অ্যাঞ্জেলদের ক্ষমতা থাকার কারণে এটা আলট্রা স্পিড ব্যবহার করতে পারি। অবশ্য একটা সময় ছিল যখন আমি এটা ব্যবহার করেছি, তবে এখন আবার সবকিছু আমার কাছে নতুন লাগছে। লোক আমাকে তার ডান হাত দিয়ে ঘুষি মারতে আসছিল, আর আমিও সেই সময় আমার আগুন ভরা ডান হাত দিয়ে ঘুষি মারলাম।
দুজনে 10-15 সেকেন্ডের জন্য স্থির ছিলাম। আমাদের দুজনের ঘুষিতে পুরো ফ্লোরে ভূমিকম্প দেখা দিল। অনেক মারাত্মক শকওয়েভ তৈরি হয়েছে, যেটা আমাদের দুজনের চারপাশের ফ্লোরকে ভেঙে অনেকটা দাবিয়ে দিল। যদিও কিছুক্ষণের জন্য আমি তার ঘুষিকে আটকিয়ে রাখতে পারছি, কিন্তু হঠাৎ ডান হাতে পিছিয়ে নিয়ে আরেকটা ঘুষি দিল। সেটার আঘাতে আমি উঠতে উঠতে এরিনার দেয়াল ভেঙে ভিতরে চলে গেলাম। ঘুষিটা ঠিক আমার ডান পাশের মুখে লাগে, যেটার কারণে ডান পাশের একটা দাঁত ভেঙে গেল। আমি দাঁড়ালাম। ঘুষিটা অনেক মারাত্মক ছিল। আমি ভাঙা দাঁতটা থুতু দিয়ে বের করে ফেললাম। দাঁতের ক্ষত একা একা হিল হয়ে যাচ্ছে। হয়তো কিছুদিন লাগবে নতুন দাঁত উঠতে, তারপরও দাঁত ওঠার ব্যথা ভালো লাগছে না। ক্ষত হিল হলে ব্যথাও চলে যায়, কিন্তু ক্ষত হওয়ার সময় যে ব্যথাটা পাওয়া যায় সেটা অনেক বেদনাদায়ক। এরকম ঘুষি মনে হয় আমি আজ পর্যন্ত খাইনি। আর একটু জোরে হলে আমার মাথা গুঁড়ো হয়ে যেত। যাই হোক, আমি একটু রেগে গেলাম। আমি আমার পুরো পাওয়ার ব্যবহার না করলে হবে না এখানে। মূলত কোনো প্রকার অস্ত্র ব্যবহার করা যাবে না বলে আমি আমার ব্যাগটা হ্যারির হাতে ধরিয়ে দিয়েছিলাম আসার সময়। নিজের শরীরের দিকে লড়তে হবে আমাকে। আমি আমার হাতের আগুন ফুল পাওয়ার বানিয়ে ফেললাম। হাতের তালু থেকে অনেক বড় একটা আগুনের বল বের হলো। আমি কোনো স্পেল ব্যবহার করিনি, এটা শুধু আগুন তৈরি করছি। বেশি আগুন একত্র হওয়ার ফলে একটা বিশাল বলের আকার ধারণ করেছে সেটা। আমি বলের মধ্যে আমার হাত ঢুকিয়ে দিলাম। সাথে সাথে ইগ্রাসিলের ক্ষমতাও আরো বেড়ে গেল। আমি জানি কিভাবে ইগ্রাসিলকে ব্যবহার করতে হয়। নিজের শরীরের তাপমাত্রা যত বেশি হবে, ইগ্রাসিলের ক্ষমতাও তত বেশি হবে। এবার আমার পুরো ডান পাশ আগুন জ্বলতে লাগলো। আমি বুঝতে পারছি না বাম পাশে একটু আগুন যাচ্ছে না। হয়তো আমার শরীরের সত্তা ভাগ না করলে দুটো ড্রাগন ঠিকই ভাগ করে নিয়েছে। শরীরে দুটো ড্রাগন নিয়ে ঘোরার কোনো মানে হয় না। আমি ডান পা থেকে শুরু করে মাথার ডান পাশ পর্যন্ত আগুন জ্বলছে। আমি আস্তে করে এগিয়ে যাচ্ছি লোকের কাছে। যেখানে পা দিচ্ছি সেখানে ফ্লোর একদম পুড়ে যাচ্ছে। আমি আল্ট্রা স্পিডে এগিয়ে আসলাম লোকের দিকে এবং একসাথে আল্ট্রা স্পিডে ওর শরীরের একসাথে 20-30টা মধ্যে ঘুষি দিলাম। সে আমার মতো উড়ে না গেলেও অনেকটা দূরে গিয়ে পড়ে যায়। মুখের অনেকটা জায়গায় কেটে গেছে। যদিও আমি আগের রিয়েলিটিতে আল্ট্রা স্পিডকে মাস্টার করেছিলাম, কিন্তু এখন সেটা আমার ব্যবহার করা একটু সমস্যা হচ্ছে। আমি আল্ট্রা স্পিড ব্যবহার করে লোকের শরীরে অনেকগুলো ঘুষি ঠিকই দিয়েছি, কিন্তু সেই আল্ট্রা স্পিড আগের দুনিয়ার তুলনায় সামান্য। আমি বুঝতে পারলাম আর ডানা না থাকার কারণে আমার স্পিড অনেক কমে গেছে, আর সেটা আমাকে অনেক খারাপ একটা জায়গায় ফেলে দিবে। আমার এতগুলো খুশিতে লোকের মুখের কিছু জায়গা হালকা কেটে গেছে শুধু, যদিও কিছুটা পিছে গিয়ে পড়েছিল, কিন্তু এটা ওর ঘুষির তুলনায় কিছুই না। আমি বুঝতে পারলাম ওর শারীরিক ক্ষমতার কাছে আমার ক্ষমতা কিছুই না। আমি দাঁড়িয়ে আছি, লোক হাসলো কিছুটা। এরপর এক পলকের মধ্যেই আমার পিছে চলে আসলো। এত তাড়াতাড়ি আসলো যে আমি কিছুই খেয়াল করিনি। আমি আল্ট্রা স্পিড ব্যবহার করছিলাম, তারপরও আমার স্পিডের থেকেও অনেক বেশি স্পিডে সে আমার পিছনে এসেছে। এবার তার ডান হাত দিয়ে আমার পিঠে অনেক জোরে একটা ঘুষি দিল। সে ঘুষি দেওয়ার আগে তার ম্যাজিক পাওয়ার দিয়ে তার হাত শক্তিশালী করে না, সেটা আমি করেছি। তারপর তার ঘুষি অনেক শক্তিশালী। আমার কাছে মনে হলো আমার পিঠের হাড় ভেঙে গেছে। আমি ঘুষির কারণে আবারও এরিনার দেয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়লাম। আমার পিঠ নাড়াতে কষ্ট হচ্ছে, আমার পিঠ সোজা করে দাঁড়াতে সমস্যা হচ্ছে এবার। তবে আমার হিলিং এর ক্ষমতা কাজ করছে সেটা বুঝতে পারছি। আমার আগের স্মৃতিগুলো ফিরে আসার ফলে আমি আমার পিঠ থেকে বেরিয়ে আসা হাতগুলো এবং আমার যে হিলিং ক্ষমতা রয়েছে সেটা ঠিকমতোই নিয়ন্ত্রণ করতে পারি। আমার ডানাগুলো এই রিয়েলিটিতে না থাকার ফলে সেটার বদলে আমার কাছে আরেকটা ক্ষমতা এসেছে, যেটাকে এই দুনিয়াতে গড হ্যান্ড নামে চিহ্নিত করা হয়েছে। আমার 6টা সাদা ডানার বদলে এই ক্ষমতা পেয়েছি আমি। এবার ভাবতেছি কালো 6টার বদলে কি ক্ষমতা পাবো আমি। আমি দাঁড়ালাম ভালো করে। আস্তে আস্তে হিল হচ্ছে পিঠের হাড়। ব্যথা হচ্ছে অনেক। হাড় ভাঙার অনেক ব্যথা, সেটা আমি আগের দুনিয়াতে অনেকবার অনুভব করেছি। আমি বুঝতে পারলাম ইগ্রাসিলের পুরো ক্ষমতা দিয়েও আমি লোককে হারাতে পারবো না, কারণ ইগ্রাসিলের ক্ষমতা এভাবে অনেক কম ব্যবহার করতে পারবো আমি। আমাকে মূলত ভেরুদার ব্যবহার করতে হবে। তলোয়ার আমার হাতে থাকলেই আমি ইগ্রাসিলের পুরো ক্ষমতা ব্যবহার করতে পারবো। তাছাড়া সেটা ছাড়া ওর ক্ষমতার মাত্র 10% ক্ষমতাই আমি ব্যবহার করতে পারবো। সেটাও সম্ভব হতো না যদি আমার কাছে আগুনের অ্যাট্রিবিউট না থাকতো। এখন পানির অ্যাট্রিবিউট থাকলে আমি ভেলিরার ক্ষমতাও ব্যবহার করতে পারতাম, কিন্তু আপাতত ওর তলোয়ার ছাড়া আমি ওর ক্ষমতা ব্যবহার করতে পারবো না, কারণ অ্যাট্রিবিউট নেই আমার পানির। আমি একটা জিনিস ভাবছি অনেকক্ষণ যাবৎ। আমার পিঠের হাতগুলো, যেটাকে গড হ্যান্ড নামে উল্লেখ করেছে অ্যাঞ্জেলরা, সেটা সব ধরনের ম্যাজিক এটাকে আটকিয়ে সেটাকে দ্বিগুণ করে তাদের দিকে পাঠিয়ে দেয়। আমি এটা এখানে ব্যবহার করতে পারতাম, কিন্তু সেটা কোনো কাজে দিবে না, কারণ লোক কোনো ম্যাজিকের সাহায্য নিচ্ছে না। ওর আল্ট্রা স্পিড, যেটা অনেক ট্রেনিং এর ফলে শিখেছে সবাই, ওর ঘুষিগুলো সব ওর শারীরিক ক্ষমতার উপর নির্ভর করে। তাই আমি গড হ্যান্ড আমার সুরক্ষার জন্য ব্যবহার করতে পারবো না। তবে আরেকটা জিনিসের আমি ব্যবহার করতে পারি, কিন্তু আমি সেটা এখনো শিওর না। তাই প্রথমে আমাকে সেটা বের করা খুঁজতে হবে।
আমি ভাবতে লাগলাম কি করব, আর লোক অপেক্ষা না করে সোজা আমার দিকে আক্রমণ করতে আসলো। ওর ঘুষি মারলো ওর বাম হাত দিয়ে, যেটা আমি পিঠ থেকে 2 হাত বের করে ধরে ফেললাম। হাতগুলো বের হলে নিজের কাছে মনে হয় আমার হাতগুলো বের হয়েছে। অবশ্য আপাতত আমি 200 হাতের মতো বের করতে পারবো, তবে নিয়ন্ত্রণ আমি মাত্র 30টারই করতে পারবো, আর বাকিগুলো নিয়ন্ত্রণ করা হাতগুলোকে ফলো করে। আমি 2টো হাত বের করে ফলে ধরে ফেললাম লোকের হাত। তবে লোকের বাম হাত ধরলেও ডান হাত দিয়ে সে সাথে সাথে আমার মুখে ঘুষি দিবে সেটা বুঝতে পারিনি। ডান হাতের একটা ঘুষিকে সোজা আমি আবার ভাঙা দেয়াল ভেঙে আরো অনেকটা ভিতরে চলে গেলাম। এবার নড়ার শক্তিও পাচ্ছি না। আর লোক আমার কলাটা ধরলো এবং ভাঙা দেয়াল থেকে টেনে বের করলো এবং আবার তার মাথা দিয়ে আমার মাথায় জোরে গুঁতা দিল। এর ফলে আমি আমার প্রচন্ড স্পিডে এরিনার মাঝখানে চলে আসলাম। মাথা দিয়ে আবার রক্ত বের হচ্ছে। পিঠের ভাঙা হাড় ঠিকমতো হিল হয়নি, আর এখন ফ্লোরে পড়ে যাওয়ার ফলে আমার বাম হাত ভেঙে গেছে। মাথাও অনেক গুরুতর ইনজুরি হয়েছে, যার ফলে রক্ত বের হতে শুরু করেছে। আমার হিলিং পাওয়ার বুঝতে পারছে না কোথায় প্রথমে হিল করবে আমাকে। আমার হিলিং পাওয়ার তেমন শক্তিশালী না হওয়ার কারণে সহজে হিল হচ্ছে না। আমি নড়ার মতো শক্তিও পাচ্ছি না, অনেকটা ইনজুরি হয়েছে আমার শরীর। তারপরও আমি উঠে দাঁড়ালাম কোনো মতে। হঠাৎ লোক বলতে লাগলো এবং আমার দিকে আগাতে লাগলো, ইতিহাসে গর্ডেন সম্পর্কে যা শুনেছি তাহলে সব একরকম হবে এটা আশা করিনি। এটা হয়তো একটা সাধারণ মানুষের কাছে রয়েছে বলে শক্তিহীন। আমি তো আপনার উপরে কখনো কোনো ম্যাজিক ব্যবহার করিনি, আর তাতেই আপনার এই হাল। ম্যাজিক ব্যবহার করলে কি হবে সেটা বুঝতে পারছি না। লোক আর লড়াইটা চালালো না, কারণ আমাকে অনেক ছোট নজরে দেখছে এখন। জানে আমি একজন মানুষ, তার জন্য আর লড়াই চালিয়ে রাখলো না। সে হাল ছাড়িয়েছে, তাকে বলার যায়নি আমি কিছু করতে পারবো না সামনে। হেরি এগিয়ে আসলো আমার কাছে, আমার ডান হাত ওর কাঁধের উপরে নিয়ে আমাকে সাথে গিয়ে হাঁটতে সাহায্য করছে। লজ্জাজনক হার এটা ঠিকই, কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি আমি এটার থেকে। আমি জানি লোক তার পুরো ক্ষমতায় লড়েনি, আর আমিও আমার পুরো ক্ষমতায় লড়িনি। আমি শুধু আমার ফায়ার অ্যাট্রিবিউটের স্পেল ব্যবহার করেছি। আমি এখানে কোনো অ্যাঞ্জেল, ভ্যাম্পায়ার কিংবা ডেমিনের ক্ষমতা কাউকে দেখাতে চাইনি, কারণ সেটা দেখালে আমাকে অন্য কিছু ভাববে। আমি চাই না এরকম কিছু হোক, তাই আপাতত যা হচ্ছে সেটাতেই খুশি থাকতে হবে। তাছাড়া আমার শারীরিক ক্ষমতা থেকে লোকের ক্ষমতা অনেক বেশি। আমি চাইছিলাম নিজের শারীরিক শক্তি দিয়ে লড়তে, কিন্তু সেটা মোটেও সুবিধার হলো না আমার জন্য। আমি হাঁটতে হাঁটতে এরিনার বাইরে চলে আসলাম, আর সেখানে প্রিন্সেস এলিনা এবং রানী আফ্রিয়েল দাঁড়িয়ে আছে। এলিনা আমাকে টেনে হিল করতে যাবে তার আগেই রানী আফ্রিয়েল আমাকে জড়িয়ে ধরলো। তার ডানা দিয়ে আমার শরীর ঘিরে ধরলো। তাতে তার ডানার মধ্যে একটা হিলিং পাওয়ার তৈরি হলো, সেটা আমার সকল ক্ষত ঠিক করে দিল। আমি অবাক হয়ে গেলাম তারা এত তাড়াতাড়ি হিল হয়ে। যদিও অ্যাঞ্জেল এবং ডেভিল কিংদের হিলিং ক্ষমতা বেশি, তারপরও গোত্র হিসাবে ভ্যাম্পায়ারদের হিলিং ক্ষমতা বেশি হয়ে থাকে। যদিও আমি এত তাড়াতাড়ি হিল হয়ে অবাক হলাম, এদিকে প্রিন্সেস এলিনা আমার দিকে তাকিয়ে রেগে আছে, তার পুরো মুখে লাল হয়ে গেছে। আমি রানীর সাথে কথা বলতে লাগলাম। রানী আফ্রিয়েল, আমাদের এরসাকে এনেছেন কেন? এখন বলবেন? এখানে আমরা কি করব? তোমাদের সবার জীবনের ঝুঁকি ছিল। ডেভিল কিং যেহেতু তোমাদের দেখেছিল সেদিন, তাই আমি নিশ্চিত যে তোমাদের হত্যা করতে আসবে এবং গড হ্যান্ডকে নিজের করতে চাইবে। একজনের ক্ষমতা আরেকজনের কিভাবে ব্যবহার করবে সেটা আমি জানি না, তবে আমাদের সবার থেকে ডেভিল কিং এর জ্ঞান সবচেয়ে বেশি। সে কয়েক হাজার বছর যাবৎ জীবিত আছে, কিভাবে সেটা কেউ জানে না, কিন্তু আমাদের ধারণা তার অমর হওয়ার ক্ষমতা রয়েছে। তাই হাজার হাজার বছরের জ্ঞান রয়েছে তার কাছে। তাহলে সে অমর এবং এখন থেকে আমাদের পিঠের হাত নেওয়ার চেষ্টা করবে। আপাতত এটাই ধারণা করা যায়, কারণ যেদিন ডেভিল কিং তোমার গড হ্যান্ড দেখেই পালিয়ে যায়। আচ্ছা, আমাদের সিকিউরিটির ব্যাপারটা তো আমাদের নিজের। এর আগেও কোথাও আমি শুনিনি এরসাকে কোনো অ্যাঞ্জেল এসে আমাদের নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে। আমি চাই না গড হ্যান্ডের মতো শক্তিশালী অস্ত্র ডেভিল কিং এর হাতে পড়ে যাক, তাই আমরা জ্যাককে এখানে এনেছি। বুঝলাম, জ্যাক এবং আমাকে এনেছেন আমাদের নিরাপত্তার জন্য, তবে লুসি এবং লুসানার কথাও বাদ দিলাম। তবে এখানে আপনি হ্যারিকে এনেছেন, সে নিজের একজন ডেভিল। এরসাকে ডেভিল বাদে আমাদের কোনো ডেভিল নিয়ে সমস্যা নেই। আমাদের শত্রু এরসাকের ডেভিলরা, যারা ডেভিল কিং এর অনুগত্য। আর তাছাড়া হ্যারি জ্যাকের বন্ধু, তাই তাকে এখানে আনা ভুল হয়নি। রানীর উত্তরে প্রিন্সেস আরও রেগে গেল। আপনি তো জ্যাককে এখানে নিরাপদ রাখার জন্য আনেননি, এনেছেন ওর গড হ্যান্ড না কি? ওটার ব্যবহার নিজে করতে। আপনি চাচ্ছেন গড হ্যান্ডের হাত ডেভিল কিং এর কাছে না গিয়ে আপনার কাছেই থাকুক, তাই জ্যাককে এখানে রাখছেন। আর সেটা শিওর করতে আপনি রাজার হুকুম সহ একটা প্রিন্সেসকে এখানে এনেছেন এবং তার গার্ড স্বরূপ জ্যাককে এখানে আসতে হয়েছে। আর আরো শিওর করতে আপনি জ্যাকের বন্ধুদের এনেছেন এখানে। আরো কিছু শিওর করতে হলে তো আপনি জ্যাকের পরিবারকেও এখানে নিয়ে আসতেন। এরকম কিছুই না, আমি শুধু জ্যাককে এখানে এনেছি তার গড হ্যান্ডকে নিয়ন্ত্রণ শেখাতে।
যেহেতু গটেন অ্যাঞ্জেলদেরই একটা ক্ষমতা, আর সেটা পর্যন্ত কোনো অ্যাঞ্জেলই ব্যবহার করতে পারেনি, তাই অ্যাঞ্জেলদের সাথে কিছুদিন থাকলে গটেনের ব্যবহার পুরোপুরি করতে পারবে জ্যাক। এই জন্যই তাকে এখানে আনা হয়েছে। রানী আর প্রিন্সেস এলিনার মাঝে কিছুটা তর্ক হলো, তবে আমার মোটেও ভালো লাগছে না ব্যাপারটা। এভাবে একটা মেয়ের বুকে থাকাটা মোটেও সুবিধার না, যদিও আমি কিছুদিন আগেই এসব ফিলিংস ঠিকমতো বুঝে উঠতে পারিনি, কিন্তু আগের রিয়েলিটির স্মৃতি আমার মাঝে থাকায় এখন অনেক লজ্জা লাগছে। তারপর আমি স্বাভাবিক আছি। একটা সুন্দরী পরীর বাহুর মধ্যে থাকাটা অনেক ভাগ্যের ব্যাপার, যেটা আগে পৃথিবীতে সবাই মনে করত, তবে যেটা কাল্পনিক ভাবনা ছিল। তবে আমার ক্ষেত্রে সেটা সত্য হলো। আমি কিছুক্ষণ চুপ রইলাম, এখন বললাম, আমাকে এলকোর্টে যেতে হবে, জরুরি একটা কাজে। এলকোর্ট থেকে ফিরে আমি সেটা চাইবেন সেটাই করব। এখানে যতদিন রাখার রাখবেন, তবে আমাকে এলকোর্টে যেতে হবে। হ্যাঁ, চাইবো। তবে আমি কালকেই এলকোর্টে যেতে চাই। আপনার সাথে আমার 3 বন্ধু যাবে। প্রিন্সেস এলিনা এখানেই রেখে দিয়ে। কখনো না, আমিও তোমার সাথে যাব। আমি অ্যাঞ্জেলদের সাথে একা থাকতে চাই না, এরা ডেভিলদের থেকেও ভয়ঙ্কর। ঠিক আছে, তাহলে জেনারেল লোক তোমাদের সাথে যাবে। আর হ্যাঁ, জরুরি কাজ শেষ হলে এখানেই থাকতে হবে বেশ কিছুদিন তোমাদের। হ্যাঁ, নিশ্চয়ই। আমি আপাতত তোমার অ্যাক্সোনিয়া ঠিক করতে চাই, কারণ অ্যাক্সোনিয়ার একটা ক্ষমতা হলো সেটা ডাইমেনশন স্লাইস করতে পারে, মানে এক ডাইমেনশন থেকে অন্যটায় কাট দিতে পারে। আমাদের রিয়েলিটি চেঞ্জ হলেও আশা করব ডাইমেনশন আগের মতোই আছে। এখন আমার লিম্বো ডাইমেনশন যাওয়ার অনেক ইচ্ছা, আর সেটা অ্যাক্সোনিয়া দিয়েই সম্ভব। লিম্বো ছাড়া আর বেশ কিছু ডাইমেনশন রয়েছে, সেগুলোকে অ্যাক্সোনিয়া দিয়ে কাট দেওয়া যাবে। তবে আগের দুনিয়াতে কিছু স্থান ছিল লিম্বো বাদে আলাদা ডাইমেনশনে যাওয়ার জন্য। আপাতত আমি লিম্বো ডাইমেনশন গিয়ে ট্রেনিং করতে চাই, আর সেটার জন্য আমাকে ব্ল্যাক স্মিথকে খুঁজতে হবে। অনেক ডায়ারফোর্স আছে এই দুনিয়ায়, তাকে ব্ল্যাক স্মিথ ছাড়া কোনো পুরাতন তলোয়ারকে কেউ নতুন করতে পারে না। জেনারেল লোকের মতো শক্তিশালী কেউ সাথে থাকলে এলকোর্ট কোনো সমস্যা হবে না বলে আমার মনে হয় না। যদিও আমার রাগ রয়েছে তার প্রতি কিছুটা। মানুষ হয় অপমান করেছে শেষের দিকে। অ্যাক্সোনিয়া একবার ঠিক হোক, তারপর দেখাবো লোককে। রানীকে বলে আমি রাজি করালাম। রানীর কথাবার্তা শুনে বুঝতে পারলাম সে কিছু একটা চায় আমার দ্বারা। আর প্রিন্সেস এলিনার উক্তিও সঠিক। এখানে অ্যারসাক চাচ্ছে আমার গড হ্যান্ডের ব্যবহার করতে। আমরা এলকোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। এলকোর্ট মূলত তাদের অস্ত্রের জন্য বিখ্যাত। ইগদ্রোলিয়া মিলিটারির ক্ষমতা, হিমরার তাদের আধুনিক যন্ত্রপাতি এবং এলকোর্টে তাদের অস্ত্রের জন্য বিখ্যাত। হিমরারে অনেক বিখ্যাত ডায়ারফোর্সও রয়েছে, তারা অনেক শক্তিশালী অস্ত্র বানাতে সক্ষম, তবে সেগুলো অ্যাক্সোনিয়ার ধারের কাছেও নাই। অ্যাক্সোনিয়ার যে ক্ষমতা রয়েছে সেটা মনে হয় না এই দুনিয়ার অন্য কোনো তলোয়ারে রয়েছে। আমি লুসি, লুসানা, হ্যারি, প্রিন্সেস এলিনা এবং অ্যারসাকের জেনারেল লোক সোজা এলকোর্টে প্রবেশ করে গেটে ঢুকলাম। এলকোর্ট সহ বাকি 3টা রাজ্যের চারিদিকে বিশাল উঁচু দেয়াল রয়েছে, যেটা বানাতে কয়েক হাজার বছর সময় লেগেছে। অনেক শ্রমের প্রয়োজন হতো যদি ম্যাজিক না থাকতো এই দুনিয়াতে। এটা জিনিস আমার অনেক ভালো লাগে, সেটা হলো এই দুনিয়ার সবাই ম্যাজিক ব্যবহার করতে পারে। অ্যারসাকের এলকোর্টও নতুন রাজ্য হিসাবে মেনে নিয়েছে, তাই অ্যারসাকের অতিথি হিসাবে আমাদের ঢুকতে সমস্যা হলো না। এলকোর্টে আমার এই প্রথম প্রবেশ। এলকোর্টে বেশিরভাগ রয়েছে ভাইকিংসরা। আমি শুনেছি এখানে রাজাও একজন ভাইকিংস। আমার চিন্তা হচ্ছে থরকে নিয়ে। সে কি এখানে জন্ম নিয়েছে নাকি আরো পরে নেবে, সেটা পরে দেখা যাবে। যেহেতু আমরা আরেক রাজ্যের অতিথি, তাই আমাদের সদরে গ্রহণ করলো এলকোর্ট। একদম সোজা ক্যাপিটাল শহরে আমাদের টেলিপোর্ট করে দিল একজন সেনা। যেহেতু আমাদের প্যালেসে কোনো কাজ নেই, তাই রাজ্যের সাথে কথা বলার মানেই হয় না। আমি রাজ্যের আর্কাইভে যাওয়ার জন্য পা বাড়ালাম, হাঁটতে লাগলাম। আর প্রিন্সেস বলতে লাগলো, তোমার তো তলোয়ারের কোনো সমস্যা নেই, তাহলে ব্ল্যাক স্মিথ দিয়ে কি করবে? আমার কাছে আরেকটা ভাঙা তলোয়ার রয়েছে, যেটা ঠিক করতে হবে আমাকে। কতগুলো তলোয়ার ব্যবহার করবে তুমি? 3টা। এতগুলো? আমার মাস্টার 6টা ব্যবহার করতে পারতেন। 6টা তলোয়ার? কি নাম ছিল তার? লুসিফার। লুসিফার? তার মুখে কি তলোয়ার কাটা দাগ ছিল? হ্যাঁ, লুসিফার। অন্য নাম 6 সোর্ড মাস্টার লুসিফার, যে তার বয়সের সময়ে সেরা তলোয়ারের যোদ্ধা ছিল, কিন্তু হঠাৎ সে উধাও হয়ে যায়। তার খবর কেউই দিতে পারে নাই। আপনি জানেন কিভাবে তার কথা? আমার বাবা বলেছিল আমাকে। তার সাথে লড়াই হয়েছিল লুসিফারের সাথে। তাহলে আমার মাস্টার লুসিফার আরসাকেই ছিল? হ্যাঁ, তবে সে আমার বাবার মতে সে আরসাক থেকে নতুন কিছু খোঁজার জন্য বের হয়েছিল। আর তখনই আমার বাবার সাথে তার লড়াই হয়। তার কাছ থেকে আমার বাবা খুব গুরুতর আহত হয়ে পালিয়ে আসে। ও, এখন কোথায় আছে লুসিফার? আমি আমার বাবার হারের প্রতিশোধ তার থেকে নিতে চাই। এদিকে তো অনেক বৃদ্ধ হয়ে গেছে মনে হয়, সে মারা গেছে। তাহলে আমি আপনার সাথে লড়বো আবার, তবে সামনের বার পুরো শক্তিতে লড়বো। আমি আপনার তলোয়ার দিয়ে লড়বেন, আমি আমার ম্যাজিক পাওয়ার দিয়ে। হ্যাঁ, ঠিক আছে, তবে সেটার জন্য ব্ল্যাক স্মিথকে খুঁজতে হবে আগে।
তারপর এরসাকে ফিরে আপনার সাথে লড়াই করা যাবে। আমি শুনেছি ব্ল্যাকস্মিথকে কয়েক বছর যাবৎ কেউই খুঁজে পাচ্ছে না। তাহলে কিভাবে বের করবো তাকে? আমি খুঁজে দেখতে পারতাম, তবে তাকে আমি কখনোই দেখিনি। একবার একজনকে দেখেছিলাম, আমি সার্চ ম্যাজিক দিয়ে তাকে যে কোনো জায়গায় খুঁজে নিতে পারবো। আমাদের শুধু ব্ল্যাকস্মিথের একটা ছবির প্রয়োজন শুধু, আর সেটা আর্কাইভে গেলে হয়তো পেয়ে যাব। তাহলে যাওয়া যাক। হ্যারি, লুসি, লুসানা এবং লোক সামনে হেঁটে যাচ্ছে। আমি পিছনে পড়েছিলাম। আমি পিছে থাকায় প্রিন্সেসও আমার পাশে হেঁটে যাচ্ছে। আমি শিওর করতে চাই অ্যানার কিছু মনে আছে কিনা। তার জন্য কিছু পরীক্ষা আমাকে করতে হবে। যদি মনে থাকে তাহলে ও নিজেই স্বীকার করবে, আর মনে না থাকলে সেটা বুঝতে পারবো আমি। আমি হঠাৎ প্রিন্সেসের হাত ধরে ফেললাম এবং তালুতেই আমার তালু রেখে হাঁটতে লাগলাম। প্রিন্সেস অনেকটা চমকে গেল। কিছুক্ষণেই বলতে লাগলো, জ্যাক, আশেপাশের সবাই আমাদের দেখছে। ও সরি প্রিন্সেস, আপনি হারিয়ে না যান এজন্য আমি হাত ধরেছিলাম। দুঃখিত আমি। না ঠিক আছে। আমি হাত ছেড়ে দিলাম। এমন কোনো কিছু বললো না যেটা আমি কিছু বুঝতে পারবো, তাই আমি আপাতত আর কিছু করলাম না। পরে দেখা যাবে এটা। আপাতত আমরা আর্কাইভে গেলাম। আর্কাইভ থেকে কোনো প্রকার খবর পেলাম না। একটা ছবির আশা করেছিলাম, কিন্তু কোনো অর্থই আর্কাইভে নেই। শুধু আর্কাইভ নয়, বরং পুরো ক্যাপিটালের মধ্যে ব্ল্যাকস্মিথ নিয়ে কোনো তথ্য নেই। সেটা আমরা 2 দিন ক্যাপিটালে থেকে বুঝতে পেরেছি। তারপরও বের হয়েছি তথ্য বের করার জন্য। আমি আজকে একাই বের হয়েছি, অন্য কাউকে আমার সাথে আনিনি। প্রিন্সেস আসতে চেয়েছিল, কিন্তু সে ঘুমানোর পর আমি একাই চলে এসেছি। একটা গলি দিয়ে হাঁটতেছিলাম। হঠাৎ গলিতে একটা রোগা ছেলেকে কয়েকজন বড় বড় লোক মিলে মারছিল। কাছে গিয়ে লক্ষ্য করলাম ছেলেটা দুটো রুটি চুরি করেছে, আর তার ফলে তাকে মারছে রুটির মালিক এবং তার লোকেরা। ছেলেটাকে দেখে বুঝলাম সে আমার মতো একটা মানুষ। আমি দাঁড়িয়েছিলাম, সাহায্য করতে চাচ্ছিলাম, কিন্তু যখন লোকগুলোর মুখের কথা শুনতে পারলাম তখন নিজের রাগ ধরে রাখতে পারলাম না। তাদের মতো দুর্বল মানুষদের তো মরেই যাওয়া ভালো। তাকে আজকে এখান থেকে মেরে পুঁতে রাখলে কেউ যেন কিছু বুঝবে না। মালিকটা ছেলেটাকে বলল। আমি সোজা টাইম স্পেল ব্যবহার করলাম। এটার নাম টাইম স্পট। এটা দিয়ে পুরো আধা মিনিট সময় আটকিয়ে রাখা যায়। সময়ের স্পেলগুলো গুরুত্বপূর্ণ, এগুলো অনেক ক্ষতিকর। যদি কিছু না বুঝে আমি বারবার সময়ের স্পেল ব্যবহার করি তাহলে অনেক ক্ষতিকর কিছু একটা হয়ে যেতে পারে। তাই সময়ের স্পেল খুব কম ব্যবহার করাই ভালো। আমি আমার হাতগুলো এখন কাজে লাগাতে পারবো। সময় আটকাতে যাওয়ায় আমি এগিয়ে গেলাম। মোট 4 জন লোক দাঁড়িয়ে মারছিল ছেলেটাকে। 2 জন লাথি দিচ্ছিল, একজন ঘুষি আর একজন লাঠি দিয়ে বাড়ি দিচ্ছিল। আমি আমার পিঠ থেকে 4টা হাত বের করে ফেললাম। আমার হাত আমি লোকের সাথে ব্যবহার না করলেও এখানে পারবো ঠিকই। এই হাতগুলো শুধু আমার নিরাপত্তার জন্য না, প্রতি রাতে এই হাতগুলো বের করে এদের দ্বারা কি কি করা যায় সেটা আমি গবেষণা করছি। আর আমার গবেষণা থেকে খুব ভালো জিনিসই পেয়েছি আমি। আমি আমার 5টা হাতকে ব্যবহার করতে পারবো যে কোনো কিছুর রূপ বানাতে। সাধারণ কথায় আমি 5টা হাত দিয়ে আমার ধারণা মতে কোনো না কোনো কিছুর রূপ দিতে পারবো। এমনকি আমি জীবিত জিনিসের মতো রূপও দিতে পারবো, যাদের চেহারা থাকবে না, তবে শরীর ঠিকই থাকবে। আর তাদেরকে আমার ইচ্ছা মতো নাড়াতেও পারবো। ক্ষমতাটা অস্থির। এটাকে গড হ্যান্ড বলা হয় কেন সেটা আমি বুঝতে পেরেছি। আমি 4টা হাত বের করে যেটা দিয়ে ভয়ঙ্কর হিংস্র নেকড়ে বাঘ বানিয়ে ফেললাম, যেগুলো 4 জনের উপরে ঝাঁপিয়ে পড়লো। যেহেতু সময় বন্ধ ছিল তাই কেউ চিল্লানোর সুযোগ পেল না। সাথে সাথেই তাদের পুরো শরীরে খেয়ে ফেললো আমার হাতের তৈরি নেকড়ে বাঘগুলো। আধা সেকেন্ড পড়া হওয়ার পর আমি ছেলেটার মাথায় হাত দিলাম। এতে করে তার শরীরের ক্ষত ঠিক হতে লাগলো। ছেলেটার হাতে 2টো রুটি ছিল, যেটা অনেক শক্ত করে ধরে রেখেছিল। আমাকে মারবেন না, আমি আর চুরি করব না। নাম কি তোমার? আমার নাম আইরো। চুরি করছো কেন? আমার ছোট বোন 3 দিন হলো কিছুই খায়নি, তাই আমাকে চুরি করতে হয়েছে। ও, রুটি তো দুটো ময়লা হয়ে গেছে। কি করবে? এটা কি তোমার বোনকে খেতে দিবে? তাছাড়া আর কি করব? এটা না দিলে সে না খেয়ে মারা যাবে। তার থেকে আমি কিছু টাকা নাও আমার থেকে, বরং এটা দিয়ে কিছু কিনে তোমার বোনকে এবং নিজে খেও। কিন্তু কোনো কিন্তু নয়। আমাকে ভয় পেয়ে ছেলেটা আমার থেকে কিছু অর্থ নিয়ে নিল। দূরে এখন ব্ল্যাকস্মিথকে পাবো কোথায় বুঝতে পারছি না। আপনি ব্ল্যাকস্মিথকে খুঁজছেন? হ্যাঁ। তুমি জানো তাকে? এই রাজ্যের অধিকাংশ লোকই তার সম্পর্কে জানে, তবে কেউ তার চেহারা সম্পর্কে জানে না। কিন্তু কেউই বা বলল না তার সম্পর্কে কিছু। সেটার কারণ হলো সবাই ব্ল্যাকস্মিথের সম্পর্কে গোপন রাখতে চায় সবকিছু। ও, তাহলে তুমি কি জানো তার সম্পর্কে? শোনা যাচ্ছে সে 101 নং শহরে রয়েছে। সেখানে ব্ল্যাক মার্কেট রয়েছে। শহরটা অনেক ঘনবসতি সম্পন্ন, তাই কেউ এখনো খুঁজে বের করতে পারেনি তাকে। আইরো, ও ধন্যবাদ তোমাকে। আমি আপনার আর কোনো সাহায্য আসতে পারলে বলবেন। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি আপনার জীবন দিয়ে সবকিছু করতে রাজি। তুমি তোমার বোনের খেয়াল রেখো ঠিক মতো, তাহলেই হবে। ঠিক আছে।
আমি আয়রন থেকে সরে আসলাম, অনেকটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গেলাম। যদি সবাই ব্ল্যাকস্মিথের সম্পর্কে জানে কিন্তু কেউ আমাদের বলল না, তাহলে জানি না কেন, হয়তো তার সম্পর্কে সবকিছু গোপনে রাখতে চাই। আমাকে এখন যাইতে হবে 101 নম্বর শহরে, যেখানে গিয়ে খুঁজতে হবে ব্ল্যাকস্মিথকে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, গলিতে পার হওয়ার পরেই আমার সেই হুড পরা মেয়েটাকে দেখতে পেলাম, যেটা কিনা জেসি। বুঝতে পারছি না ও এখানে কি করছে, কিন্তু আমার ম্যাজিক পাওয়ার অনুভব করলে ঠিকই আমার কাছে আসবেও। আর সেটা আমি চাই না। আমি পিছনের দিকে দিয়ে বের হয়ে গেলাম। জেসিকে অনেক কিছু বলার ছিল, কিন্তু আপাতত সেটা বলার সময় নয়। এখন আমাকে ব্ল্যাকস্মিথকে খুঁজতে হবে। কোনো রকম ঝামেলায় পড়া যাবে না আমার। আমরা অ্যালকোটের ক্যাপিটাল ছেড়ে রওনা দিলাম 101 নম্বর শহরের দিকে। ছোট্ট ছেলেটা থেকে জেনেছি 101 নম্বর শহরের মধ্যে অনেক বিশাল একটা কালো বাজার রয়েছে, যেখানে অনেক মূল্যবান জিনিস খুব কম দামেই পাওয়া যায়। আমার আপাতত কোনো জিনিসের উপর আগ্রহ নেই, আমার শুধু ব্ল্যাকস্মিথকে খুঁজতে হবে, কিন্তু সেটা অনেক ঝামেলার হবে। আমি ছোট্ট বাচ্চার সাথে কথা বলে বুঝতে পারলাম, কেউ ব্ল্যাকস্মিথের সম্পর্কে জানলেও সেটা কাউকে তারা জানাবে না, হয়তো ব্ল্যাকস্মিথের সুরক্ষার জন্যই। যাই হোক, আমরা সবাই রওনা দিয়েছি 101 নম্বর শহরের দিকে। ছোট্ট একটা কালো ঘোড়ার যানে আমরা চলে যাচ্ছি। এখানে হিমরারের মতো আধুনিক যান নেই, তাই আমাদেরকে সাধারণ যানে করেই যেতে হচ্ছে। কতক্ষণ লাগবে পৌঁছাতে সেটা বলতে পারছি না, তবে রাত হয়ে গেছে। পরের দিন সকালের দিকে আমরা পৌঁছালাম 101 নম্বর শহরে। যদিও অন্য যোজন না থাকলে এখানে আসতে বেশিক্ষণ সময় লাগতো না, তবে ঘোড়ার যানে সময় একটু বেশি প্রয়োজন হলো। আমি বেশি সময় নষ্ট করলাম না, সোজা কালোবাজারে ঢুকে পড়লাম আমি। আমার সাথে প্রিন্সেস এলিনা আছে, আর লুসি, হ্যারি এবং লুসানা আলাদা হয়ে খুঁজতে বের হয়েছে, আর লুক একাই একদিকে যাচ্ছে। মোট কথা, আমরা 3টা দলে বিভক্ত হয়ে কালোবাজারের মধ্যে ঢুকে পড়েছি। একটা পুরো অ্যালকোটের মধ্যে নামকরা ব্ল্যাক মার্কেট। এখানে সবকিছুই পাওয়া যায়, সোনা রূপা থেকে শুরু করে বিভিন্ন মারাত্মক অস্ত্র, যেগুলো এখানে পাওয়া যায়। এখানে যা কিছুই আনা হয় তার 95% চুরি করা জিনিস। রাজ্য ছোটখাটো অনেক ব্ল্যাক মার্কেট থাকলেও এটাই সবচেয়ে বড় এবং নামকরা। আমাদের ব্ল্যাক মার্কেটে ঘুরতে অনেক ভালোই লাগছে। এখানে প্রতিটা জিনিসই অনেক কাজের। এগুলো নিয়ে রাখলে পরে কাজে দিবে, তবে এগুলোর দিকে নজর দিলে আমার হবে না। আমাকে ব্ল্যাকস্মিথকে খুঁজতে হবে এখন। সমস্যা একটাই, কোনো দিনও তাকে আমি কিংবা আমার সাথের কেউ দেখেনি। তাছাড়া এখান থেকে কেউ চিনলেও আমাকে কেউ বলবে না, হয়তো ব্ল্যাকস্মিথের জীবন ঝুঁকির পথে। তাই তো কেউ তার সম্পর্কে কিছুই বলছে না, যদিও ওই ছেলেটার বলতো না কি আমি সাহায্য না করতাম। যাই হোক, আপাতত কি করা যায় সেটা দেখি। আমি প্রিন্সেসের সাথে সাথে হেঁটে যাচ্ছি। আমি এদিক ওদিক ডায়ার ফোর্সদের খুঁজছি শুধু। প্রিন্সেস আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু পারছে না। আমি তার দিকে লক্ষ্য না করে সামনের একটা গলির দিকে চলে গেলাম। এখানকার সব জায়গায় শুধু দোকান, অস্ত্র, মেডিসিন, খাবার, সবকিছুর দোকান এক এক করে রয়েছে। একরকম দোকানেই ভরা সব। এক এক জায়গায় এক এক রকম জিনিস পাওয়া যায়, আবার দামও এক এক দোকানে এক এক রকম। এখানে লোকজনের অনেক ভিড়। যেহেতু ক্যাপিটাল থেকে সবচেয়ে কম দামে এখানে সবকিছু পাওয়া যায়, তাই এখান দিয়ে লোকজনের সংখ্যাও বেশি। আমাদের এতক্ষণ হাঁটতে সমস্যা না হলেও এখন ভিড়ের কারণে হাঁটতে অনেক সমস্যা হচ্ছে। কিছুক্ষণ হাঁটার পরে যেটা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না, সেটাই দেখতে পেলাম। জেসিকে আবারও দেখতে পেলাম, যদিও জেসি কিনা আমি শিওর না, কিন্তু সেদিনের ওই একই রকম হুড পরা মেয়েটা দেখলাম, একটা ক্যাপিটালও দেখেছিলাম। আমি প্রিন্সেসকে নিয়ে একটু পিছিয়ে গেলাম। প্রিন্সেস তার ম্যাজিক্যাল ডিভাইস দিয়ে হ্যারির কাছে এবং একটা লোকের কাছে দিয়েছে। এটা দিয়ে প্রিন্সেস শুধু অন্যের কথা দূর থেকে শুনছে এবং বরং তাদের সাথে সাথেও কথা বলতে পারে, অনেকটা আগের দুনিয়ার পৃথিবীর মোবাইল ফোনের মতো। কিন্তু এটার জন্য কোনো কিছুই কান দিতে হয় না, শুধু শরীরে যে কোনো একটা অংশে ছোট্ট একটা চিপের মতো জিনিস লাগাতে হয়, আর যার শরীরে লাগানো হয় তার সমস্ত কথা প্রিন্সেস নিজে শুনতে পারবে। প্রিন্সেস সেটা লুক এবং হ্যারির হাতে একটা করে দিয়েছে, যার কারণে আমরা এখন হ্যারি এবং লুকের সাথে সরাসরি কথা বলতে পারবো। প্রিন্সেস অনেক কথা শুনছে এবং তাদের সাথে কথা বলতে পারে এটার মাধ্যমে। একদিক দিয়ে বলা যায় এটা ম্যাজিক্যাল মোবাইল ফোন, হ্যারির সাথে কথা বলার। আমি কিছু কি পেয়েছো তুমি? না, আমরা এখানে এসেছি, এদিকে কোনো ডায়ার ফোর্স নেই, আর এদিকে কেউ এই ব্ল্যাকস্মিথ সম্পর্কে জানে না। ও আচ্ছা, তাহলে আরেকটু খুঁজে দেখো। ওকে, ঠিক আছে। আমি জানি বিষয়টা বিরক্তকর, তারপরও আমাকে করতে হচ্ছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব শক্তিশালী হতে চাই। এই দুনিয়াতে শক্তিশালী না হলে দাম নেই। অবশ্য জন্ম থেকে শক্তিশালী থাকা বিষয়টা একদম বোরিং। একদম জিরো থেকে হিরো হওয়াটা মজারই বেশি। তাই আগের দুনিয়া থেকে আমি এটাকে বেশি পছন্দ করা শুরু করেছি। আমি লোকের সাথে যোগাযোগ করলাম। জেনারেল লোক, কিছু কি পেয়েছেন? হ্যাঁ, আমি ব্ল্যাকস্মিথের ঠিকানা পেয়ে গেছি। এত তাড়াতাড়ি কিভাবে পেয়ে গেলেন?
সেটা সামনাসামনি বলি। লোকের বলা জায়গায় আমি চলে গেলাম। সেখানে হ্যারিও এসেছে। লোক একটা দোকানে দাঁড়িয়ে আছে। সেই দোকানের অবস্থা টাইট। শুধু সেটা না, আশেপাশের দুটো দোকানও ভেঙে গেছে। লোকজন সেগুলো ঠিক করা নিয়ে ব্যস্ত। আমি বুঝতে পারলাম এখানে লড়াই হয়েছে। এখানে ভাঙচুর হয়েছে নাকি? হ্যাঁ। কথা বের করার জন্য তো কিছু ভাঙচুর করতেই হয়। তাহলে কি কাজ আপনার? হ্যাঁ। কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম। তারা ব্ল্যাকস্মিথের কথা শুনে প্রথমে একে অপরের দিকে তাকায়, যার ফলে আমি বুঝতে পারি যে তারা তার সম্পর্কে ঠিকই জানে। ভালোই তো মাথা খাটিয়েছেন। তাদের দুটো ঘুষি দেওয়ার পরেই মুখ খোলে। ব্ল্যাকস্মিথ এই গলির ডান পাশে একটা দোকানে নিচে থাকে। সেখান থেকে একটা দোকানের জন্য সাধারণ ম্যাজিক্যাল অস্ত্র বানানোর কাজ করে। তার সম্পর্কে গোপন রাখা রাজার আদেশ, তাই কেউ তার সম্পর্কে বলে না। ও, তাহলে তাড়াতাড়ি যাওয়া যাক। যেহেতু এখানে লড়াই হয়েছে তাই রাজার সেনা চলে আসবে। আমরা এগিয়ে গেলাম। পাশের গলির দোকানের ভিতরে গেলাম। তবে সেখানের দোকানের অবস্থাও টাইট। আপনি এখানেও ভাঙচুর করেছেন? না, আমি তো এখানে আসিনি। তাহলে কে করলো? আমি প্রথমে এই দোকানে লক্ষ্য করলাম, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম এই গলির সবগুলো লোক মাটিতে পড়ে আছে। আমি হাত দিয়ে বুঝতে পারলাম সবাই বেহুশ হয়ে আছে। বেশি সময় নষ্ট করলাম না। লোক বাইরে রইল আমাদের সুরক্ষার জন্য। আমরা ভিতরে ঢুকলাম। দোকানের পিছনের দিক দিয়ে একটা সিঁড়ি চলে গেছে নিচের দিকে। আমরা সেটা নিচে যাচ্ছি। আমি ছোটখাটো একটা লাইট ম্যাজিকের স্পেল ব্যবহার করলাম, যেটা একদম দিনের মতো আলো করে দিল। আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি নিচে। নিচের দিকে অনেক বড় একটা রুম, যেখানে দেয়াল ভরাই তলোয়ার রয়েছে। একদম এক সাইডের তলোয়ারগুলো দেয়ালের থেকে নিচে পড়ে আছে, আর সেখানেই একপাশে একটা ডায়ারফস রক্তাক্ত শরীর নিচে পড়ে আছে। আমি দৌড়ে গেলাম তার কাছে। পেটের মধ্যে দুটো গুরুতর আঘাত লেগেছে লোকটা ব্ল্যাকস্মিথ কিনা আমি শিওর না, তবে বাঁচতে পারলেই হয়তো জানতে পারবো। আমি আমার হাত দ্বারা তার ক্ষতের উপর রাখলাম এবং তাকে হিল করতে লাগলাম। তার ক্ষত মারাত্মক হয় আমার ক্ষমতা দিয়ে কাজ হচ্ছে না। শুধু লুসি এবং লুসানাও হিল করতে লাগলো তাকে। পুরো 20 মিনিট হিল করার পর তার জ্ঞান আসলো। অনেকটা রক্ত বের হওয়ার ফলে তার মাথা ঘুরছে। আমি উঁচু থেকে তাকে একটা টেবিলে বসিয়ে দিলাম। কিছুটা পানি পান করতে দিলাম। যদিও সাইজে একটা মানুষ থেকে অর্ধেক হয় ডায়ারফস, তারপরও একটা মানুষের চেয়ে বেশি তাদের শরীরের ওজন হয়। আমি ঠিক বলতে পারবো না তার ওজন কত, কিন্তু তাকে উঁচু করতে গিয়ে আমার দম বের হয়ে গেছিল। তোমরা কারা? তোমাদের তো আগে কখনো দেখিনি। আমরা এখানে ব্ল্যাকস্মিথের খোঁজে এসেছিলাম। যদি ব্ল্যাক সোর্ডের জন্য এসে থাকো তাহলে সেটা এখন আর আমার কাছে নেই। তাহলে আপনি ব্ল্যাকস্মিথ? হ্যাঁ। একটু আগে একটা ডেভিল আমাকে আক্রমণ করে ব্ল্যাক সোর্ড নিয়ে গিয়েছে। আমরা এখানে ব্ল্যাক সোর্ডের জন্য আসিনি, বরং আমি এখানে এসেছিলাম আমার পুরাতন একটা তলোয়ার নতুন করতে। আমি তলোয়ারটা বের করে হাতে দিলাম ব্ল্যাকস্মিথের। সাধারণ সময় হলে আমি কখনো এই তলোয়ার ঠিক করতে রাজি হতাম না, কারণ এটার জন্য মারাত্মক ক্ষমতা রয়েছে। সেটা ব্ল্যাক সোর্ডের মতোই ভয়ানক। তবে আমার জীবন বাঁচানোর জন্য আমি এইটুকু করতেই পারি আপনাদের জন্য। ব্ল্যাকস্মিথ আমার হাত থেকে অ্যাক্সোনিয়ার হাতল নিয়ে নিল। সেটার ভাঙা ব্লেড আগুনে ডুবিয়ে দিল। বাইরে থেকে সেটার ভিতরে কিছু ম্যাজিক্যাল পাউডার নিক্ষেপ করলো এবং কয়েকটা স্পেলও ব্যবহার করলো। আমি তলোয়ার বানানো সম্পর্কে কিছুই জানি না, তাই কী করছে সেটা আমি বুঝতে পারছি না। তবে অবাক হয়ে দেখছি আমি তার কাজ। পুরো 2 ঘন্টা সময় পর আগুন থেকে বের করলো এবং একটা লোহার উপরে রেখে বাড়ি দিতে লাগলো। আগুনের ভিতরে ভাঙা ব্লেড স্মিথের স্পেলের ফলে আবার নতুন হয়ে গেছে। যদিও এটার ব্লেডের তেমন ধার ছিল না, তাই ব্ল্যাকস্মিথ সেটাকে ম্যাজিক্যাল একটা হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। প্রতিটা বাড়িতে এক একটা ফুলকি বের হচ্ছে আগুনের, আর সেটা হওয়ার মধ্যেই একটা করে ডিমেনশন কাট দিচ্ছে। যদিও এটা আমার আর ব্ল্যাকস্মিথের নজরেই পড়ছে, বাকি সবাই চেয়ারের উপর বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। এতক্ষণে লোকের অবস্থা সম্পর্কে আমি জানি না, তবে বাইরে সমস্যা হচ্ছে সেটা আমি নিশ্চিত। তবে এই কাজ তাড়াতাড়ি করা যাবে না সেটাও আমি জানি। পুরো 1 ঘন্টা পিটানোর পর অ্যাক্সোনিয়ার কাজ শেষ হয়ে গেল। একদম আগের মতোই লাগছে এটা। আর এর ম্যাজিক পাওয়ার আমি আবার দেখতে পেলাম। এতক্ষণ ম্যাজিক পাওয়ারবিহীন হয়ে গিয়েছিল, তার ব্ল্যাকস্মিথের ম্যাজিকের ফলে আবার জীবিত হয়ে গেছে। ব্ল্যাকস্মিথের সাথে অনেকটা কথা হয়েছে অ্যাক্সোনিয়া ঠিক করার সময়। সেটা শুনে আমি অবাক হয়ে গেছি। আপাতত আমি সবাইকে জাগিয়ে নিলাম এবং সেখান থেকে বের হয়ে গেলাম। বাইরে বের হয়ে যেটা দেখতে পেলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। লোক আশেপাশের সমস্ত জিনিস ভেঙে ফেলেছে, শুধু আমরা যেখানে ছিলাম সেটা বাদে। অনেকে রক্তাক্ত শরীর পড়ে আছে মাটিতে। তাদের দেখে বুঝলাম তারা এলকোটের সেনা। এখানে লড়াইয়ের খবর পেয়ে এসেছিল, কিন্তু কারো চেহারা বোঝা যাচ্ছে না মুখের রক্তের কারণে। এক একটা ঘুষি সবার মুখের রক্তের বন্যা বয়ে দিয়েছে। এখানে পরিস্থিতি মোটেও সুবিধার না। আরো কিছুক্ষণ থাকলে পুরো রাজ্য আমাদের পিছে পড়বে, আর তখন লোক হয়তো পুরো রাজ্যের সেনাকে ঘুষি মারতে যাবে। এবার প্রিন্সেস এলিনা আমাকে জড়িয়ে ধরলো।
এবং উঠতে শুরু করলো। আমার কথা ছিল ব্ল্যাকস্মিথকে খোঁজার পর আবার এরসাকে ফেরত যেতে হবে আমাকে, তাই আপাতত সেটাই করছি আমি। এরসাকে আমাকে যেতে হবে আপাতত সময়ের জন্য, কারণ এরসা কি আমার জন্য কিছুটা সময়ের জন্য নিরাপদ হবে। তাছাড়া আমি ব্ল্যাকস্মিথের থেকে যেটা শুনেছি, প্রথম ব্ল্যাকস্মিথ যে কিনা 1500 বছর আগে একটা তলোয়ার ভাঙা ব্লেড খুঁজে পায় একটা গুহার মাঝে, যে ব্লেডের রং থাকে কালো, ব্লেডটার মাঝে একদম হালকা ম্যাজিক পাওয়ার থাকে। সেই গুহার মাঝেই ছিল ব্ল্যাক ড্রাগন, যাকে প্রথম ব্ল্যাকস্মিথ মুক্ত করে, যার ফলে তার হাতে একটা ছোট্ট ছুরি চলে আসে। সেটার মাঝে ইগড্রাসিলের মতো ওই ব্ল্যাক ড্রাগনের ক্ষমতা ছিল। যেহেতু ছোট্ট ছুরি দিয়ে লড়াইয়ে বেশি সুবিধা হয় না, তাই প্রথম ব্ল্যাকস্মিথ সেই ছুরি উঠিয়ে রেখেছিল। ডায়ারফসরা লড়াই করে না, আর সে ছাড়া আর কেউ ওই ছুরি উঠাতেই পারতো না, সেটাকে বিক্রি করতেও পারতো না। তাই একটা সিন্দুকের মধ্যে সেটা বন্দি করে রাখে। সেই থেকে সিন্দুকের মাঝে গুহার মাঝে পাওয়া সেই ভাঙা কালো ব্লেড রেখে দেয়। কিন্তু কয়েকশো বছর পর যখন পঞ্চম ব্ল্যাকস্মিথ সেই সিন্দুক থেকে ব্ল্যাক ড্রাগনের সেই ছুরি এবং সেই ভাঙা ব্লেডের টুকরো পায়, ছুরিটা সে বিক্রি করতে চাইলে সে ছাড়া কেউই উঠাতে পারতো না। একদিন সে চিন্তা করলো, ছুরিটাকে যদি একটা পাতলা তলোয়ারের রূপ দিয়ে যায় তাহলে কেমন হয়। তাহলে হয়তো অন্য কেউ উঠাতে পারবে, আর না উঠাতে পারলে নিজের কাছে রেখে দিবে। তাই সে ছুরিটা সেই ভাঙা কালো ব্লেডের সংমিশ্রণে বিশাল একটা ছুরি বানিয়ে ফেলে, যেটা রং বানানোর পর থেকেই একদম গাঢ় কালো। রঙের দিক দিয়ে তার নাম রাখা হয় দ্য ব্ল্যাক সোর্ড। তলোয়ারটা বানানোর সময় সে খুশি ছিল, কিন্তু বানানোর পর সেটা বুঝতে পারলো অনেক বড় ভুল করেছে সে। তলোয়ারটা নিয়ে প্রথম প্র্যাকটিস করার সময় যেটা তার ছেলের শরীরে স্পর্শ করে, শুধু সাথে সাথে তার ছেলের পুরো শরীর তলোয়ারের মাঝে চলে যায়। এভাবে আস্তে আস্তে সে যাকে তলোয়ার দিয়ে স্পর্শ করে সেই তলোয়ারের মধ্যে ঢুকে যায়, তলোয়ার সবাইকে অ্যাবজর্ব করে নেয়। তাকে যে স্পর্শ করে, পঞ্চম ব্ল্যাকস্মিথ বুঝতে পারে সে ভয়ানক একটা জিনিস বানিয়েছে, তাই সেটাকে একটা সিন্ধুকে ভরে গোপন একটা জায়গায় লুকিয়ে ফেলে সে, আর নিজে আত্মহত্যা করে ফেলে। ব্ল্যাকস্মিথ হলে একজন ডায়ারফস আগের সকল ব্ল্যাকস্মিথদের স্মৃতি মনে রাখতে পারে, তাই পঞ্চম ব্ল্যাকস্মিথের পরে সকল ব্ল্যাকস্মিথ এক এক করে সবাই সেই তলোয়ার সম্পর্কে ব্ল্যাকস্মিথ হওয়ার পর থেকেই জেনেছে। ব্ল্যাক সোর্ডকে সুরক্ষা রাখার দায়িত্ব তাদের ছিল, তাই তাদের সবাইকে গোপনভাবে থাকতে হয়েছে। যদিও বর্তমান ব্ল্যাকস্মিথের অনেক ব্ল্যাকস্মিথের ডেভিল কিং নিজে মেরে ফেলেছে, আর তখন থেকে ডেভিল কিং ব্ল্যাক সোর্ডের পিছনেই পড়ে আছে। আর আজকে ডেভিল কিং সেটার সন্ধান পেয়ে গেছে। যদিও ব্ল্যাকস্মিথের কাছে ব্ল্যাক সোর্ড ছিল না, তবে সে জানতো সেটা কোথায়, আর যে ডেভিলটা এসেছিল সেটার সন্ধানে সে মাইন্ড রিডিং স্পেল ব্যবহার করে ব্ল্যাকস্মিথের মনের সকল কথা জানতে পেরেছে। এর ফলে সিন্ধুকের জায়গাও জেনে যায় সে, আর ব্ল্যাকস্মিথকে আহত করে সে সেখানে চলে গেছে। এখন অবস্থা তেমন ভালো না, বিষয়টা ব্ল্যাকস্মিথ কাউকে বলেনি, তবে রাজ্য শুধু জানতো ব্ল্যাকস্মিথের কাছে একটা ভয়ানক অস্ত্র ছিল, যেটা অন্য কাউকে জানতে পারলে পুরো একটা রাজ্য ধ্বংস করে দিতে পারবে। এজন্য পুরো অ্যালকোট রাজ্য ব্ল্যাকস্মিথের ব্যাপারে সবকিছু গোপন রেখেছিল। তবে আমি বুঝতে পারলাম না আমাদের আগে কোন ডেভিল ব্ল্যাকস্মিথের কাছে আগে পৌঁছালো। আমার জেসির কথা মনে হচ্ছে, তারপরও শিওর বলতে পারি না। জেসি আগে বলেছিল ও এত সুন্দর একটা দুনিয়া বানাবে, যেটা বানিয়েছেও, তাহলে সেটার মধ্যে ও ডেভিল কিংকে ভয়ানক একটা অস্ত্র কেন ধরিয়ে দিবে। ব্ল্যাকস্মিথের বিবরণ শুনে আমি বুঝতে পারছি ব্ল্যাক সোর্ডের ক্ষমতা সবকিছু অ্যাবজর্ব করা, ম্যাজিক পাওয়ার থেকে শুরু করে জীবিত বস্তু সবকিছু সেটা অ্যাবজর্ব করে নিতে পারে, আর সেটার জন্য তাকে আলটিমেট অস্ত্র বলা হয়ে থাকে। আমি জানি না সেটার বিরুদ্ধে কোনো কিছু আছে কিনা, তবে একটা ড্রাগন একটা আননোন ব্লেডের সংমিশ্রণে তৈরি ওটা ড্রাগনের ক্ষমতা তো হবে না, তবে ওই ব্লেডটা হয়তো অ্যাক্সোনিয়ার মতোই কোনো আগের দুনিয়ার ব্লেড, যেটা অনেক শক্তিশালী ছিল। দেখা যাক কি হয়। আমি এরসাকে ফিরে সোজা অ্যাক্সোনিয়ার মাধ্যমে লিম্বো ডাইমেনশনে পা দিলাম। পুরো লিম্বো ডাইমেনশন ঠিক আগের মতোই আছে, শুধু সমস্যা হলো নতুন কিছু অ্যাড হয়েছে এখানে। লিম্বো ডাইমেনশনে আমি আগের দুনিয়ার এত বড় প্যালেস দেখিনি। প্যালেসের উপরে বিশাল করে লেখা অ্যাসগার্ডে স্বাগতম। আমি লিম্বো ডাইমেনশনে এসে এত বড় শক খাবো সেটা বুঝতেই পারিনি। আমার কৌতূহল বেড়ে যাওয়ায় আমি বিশাল প্যালেসটার মধ্যে প্রবেশ করলাম। বাইরে তো বড় করে অ্যাসগার্ডের সাইনবোর্ড লাগানো আছে, তবে জায়গাটা সম্পর্কে আমার কৌতূহল বাড়ছেই শুধু। ভেতরে আমি কাউকেই দেখতে পাচ্ছি না, পুরো প্যালেসটা একদম ভুতুরে জায়গায় হয়ে আছে, যার মধ্যে কেউ নেই। প্যালেসের বাইরে থেকে সবকিছু নতুন মনে হলেও ভিতর থেকে দেখতে গেলে একদম নোংরা একটা জায়গা। কত বছর যাবৎ পরিষ্কার করা হয় না এটা ঠিক নেই। আমার ধারণা সেটা হলো নতুন দুনিয়া তৈরির আগে এই জায়গাটা, কারণ এই প্যালেসের মধ্যে সবকিছুই আমি আগের দুনিয়ার দেখতে পাচ্ছি। অনেক যন্ত্রপাতি রয়েছে যেগুলো বিজ্ঞানের সাহায্যে চলে, আর এই নতুন দুনিয়ার বিজ্ঞানের কোনো অস্তিত্বই নেই। আমি অবাক হলাম, সব জিনিসই একদম নতুনের মতো, তবে সেগুলোর এলোমেলো রাখার ফলে নোংরা লাগছে তাদের।
এদের দেখে মনে হবে আজই তৈরি হয়েছে এগুলো। লিম্বো ডাইমেনশনের একটাই সুবিধা, এখানে সময়ের কোনো দাম নেই। এখানে ঢুকে গেলে সময় সবকিছুর জন্য থেমে যাবে। এমনিতে আমি প্রাণী, এখানে ঢুকতে পারলে চিরজীবন বেঁচে থাকতে পারবো। তবে সমস্যা একটাই, লিম্বো ডাইমেনশনে শ্বাস নেওয়ার অক্সিজেন পাওয়া যায় না। কোনো মানুষের এখানে থাকা সম্ভব হয় না আগের দুনিয়াতে। শুধু যারা ম্যাজিক দিয়ে ব্যারিয়ার তৈরি করতে পারতো তারাই কিছুক্ষণের জন্য লিম্বো ডাইমেনশনে থাকতে পারতো। এমনি আমি নিজে ডেভিল কিং হওয়ার পরও আমার লিম্বো ডাইমেনশনের বেশিক্ষণ থাকতে সমস্যা হতো। তবে এই জায়গাটা অন্যরকম। প্যালেসের বাইরে আমার ম্যাজিক পাওয়ার দিয়ে একটা ব্যারিয়ারের প্রয়োজন হয়েছিল শ্বাস নেওয়ার জন্য, তবে প্যালেসের ভিতরে সেটার কোনো সমস্যা হচ্ছে না। প্যালেসের ভিতরে কিরকম ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমি বলতে পারবো না, তবে এখানে আমার একদম আগের পৃথিবীর থাকার মতো ফিলিংস আসছে, যেখানে পরিবেশ অনেক শান্ত এবং পরিষ্কার। আমি আস্তে আস্তে আগাতে লাগলাম, পুরো প্যালেস এক এক করে ঘুরে দেখতে লাগলাম। এখন পর্যন্ত আমি কাউকেই দেখতে পাইনি প্যালেসে, তবে আমার মনে হচ্ছে এই প্যালেসের মধ্যে কেউ আছে, কারণ আমি ইলেকট্রিসিটি দেখতে পাচ্ছি, কিন্তু বাল্ব জ্বলছে বিদ্যুতের মাধ্যমে। একটা বিশাল রুমে শুধু খাবার আর খাবার পড়ে আছে। খাবারগুলো বিভিন্ন জায়গার, বেশিরভাগ রয়েছে আগের দুনিয়ার পৃথিবীর হালকা খাবার, বিভিন্ন ধরনের চিপস, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, এগুলোতেই রুমে ভরা। পাশে একটা রুমে নেশাজাতীয় দ্রব্য ভরা, বিশেষ করে মদ্যপণ্য। আমি আরও এক্সপ্লোর করতে গেলাম, সাথে 2 প্যাকেট চিপসের প্যাকেটও উড়িয়ে নিয়েছিলাম আমি। আর হাঁটতে হাঁটতে চাবাচ্ছি, অনেক ভালোই লাগছে। প্রায় কয়েক লক্ষ হাজার বছর পর আমি চিপসের স্বাদ পেলাম। অবশ্য আমার জন্য সেটা হয়তো 16 কিংবা 17 বছর হবে। দুনিয়ার সময় নিয়ে কনফিউশনে পড়ে যেতাম আমি যখন স্মৃতি না সিল করা থাকতো। প্রথম থেকে আমি আগের জন্মের কাহিনী মনে করলে বেশি কনফিউশনে থাকতাম এবং কোনো কিছু সহজে নিতে পারতাম না। কিন্তু একটা জিনিস মানতেই হবে, আগের দুনিয়ায় আমার মেমোরি এত শার্প থাকলে অনেকটাই ভালো হতো। একটা জিনিস একবার পরে মুখস্থ করার বিষয়টা অনেক ভালোই। আমি হাঁটতে হাঁটতে শুধু শুধু চিপসের প্যাকেটে লেখা পড়ে ফেললাম, যেটা রোবটের মতো আমার মেমোরিতে সেভ হয়ে গেল। আমি জানি না আমার মাথা কতটুকু জ্ঞান ধরতে পারবে। আমি এই দুনিয়ার সমস্ত জ্ঞান আমার মাথায় ঢোকানোর চেষ্টা করি, তাহলে কি কিছু হবে আমার? আমার মনে হয় সেটা করলে আমি গাজনি হয়ে যাব। বিজ্ঞানের দুনিয়াতে সবকিছুর একটা লিমিট ছিল, মানুষের একটা লিমিট ছিল। হয়তো এই দুনিয়াতে আমাদের একটা লিমিটও আছে, যেটার বাইরে আমরা যেতে পারবো না। হাঁটতে হাঁটতে অনেকটা উপরে চলে আসছি। হাঁপিয়ে যাচ্ছি আমি, কারণ এখানে গ্র্যাভিটি অনেক বেশি, নিচের দিকে টান অনেক বেশি হওয়ার ফলে হাঁটা চলায় বেশি সমস্যা হচ্ছে। যদিও আগের দুনিয়ায় অ্যাঞ্জেলরা গ্র্যাভিটি স্পেল ব্যবহার করতে পারতো, তবে সেটা সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। আমি আগের দুনিয়ায় অ্যাঞ্জেলদের স্পেল সম্পর্কে খুব কম জানি, এমনকি এই দুনিয়ার অ্যাঞ্জেলদের সম্পর্কেও কম জানি। আমি জেসির সময়ের স্পেল ব্যবহার করা দেখেই নিজের সময়ের স্পেল ব্যবহার করা শিখেছি, তবে তাছাড়া কোনো ভয়ানক স্পেল সম্পর্কে আমার জানা নেই। কিছুক্ষণ কষ্ট হলেও আমি পরে বুঝতে পারলাম আমার কাছে ভ্যাম্পায়ারের ক্ষমতা রয়েছে। ভ্যাম্পায়ার যে অনেকটা ভয়ানক সেটা তারা নিজেও জানে না। অবশ্য তারা নিজের ক্ষমতা এখনো পুরোপুরিভাবে ব্যবহার করতে পারে না। শুধু কিছু সংখ্যক রয়েছে যারা তাদের ক্ষমতা পুরোপুরিভাবে ব্যবহার করতে পেরেছে, যাদের ভ্যাম্পায়ার গড বলা হতো আগের দুনিয়ায়। অবশ্য সেটা পৃথিবীতে একটা কাল্পনিক কাহিনী ছিল। তারপরও ধারণা করা হতো সিলভার লোটাসের রাজ্যের ভ্যাম্পায়ারদের চেয়ে শক্তিশালী ভ্যাম্পায়াররা পৃথিবীতে মানুষের সাথেই বাস করত, যারা মানুষের ব্লাড খেয়ে খেয়ে একরকম ক্ষমতা অর্জন করেছিল, যে তারা তখনকার ডেভিল কিং এর সাথে টক্কর দিতে পারত। এসব জিনিস ধারণা করা হলেও কিন্তু কিছুটা সময় আমি সেটা বুঝতে পারছিলাম, কারণ মনস্টার ওয়ার্ল্ডের অনেক দশজন মনস্টার ছিল যাদের ক্ষমতা একত্রে করলে তারা ডেভিল কিংকেও হার মানাতে পারত। আমি একটু ভিতরে এবং উপরে গেলাম। আমি অনেকটা চেষ্টার পর আমার ভ্যাম্পায়ার ক্ষমতা ব্যবহার করতে পারলাম, যেটাকে বলে গ্রেভিটি কন্ট্রোল। এটার মাধ্যমে আশেপাশের সকল গ্রেভিটি কন্ট্রোল করা যায়। যদিও এটা উড়ার কাজে কিছুটা ব্যবহার করে ভ্যাম্পায়াররা, কিন্তু আমি এটাকে এক্সট্রিমে নিয়ে গিয়েছি। আমার চারপাশে গ্রেভিটি সরে গেছে, যেটার কারণে আমি সহজে হাঁটতে পারছি। একদম হাঁটতে হাঁটতে আমি উপরে চলে এসেছি, আর আমার চিপসও শেষ হয়ে গেছে। তবে আমার আসার পথে আমি একটা রুমের মধ্যে কিছু চুইংগাম পাই, যেটার ডেট অবশ্য ছিল না, তবে চাবাতে আগের মতোই লাগছিল। বড় একটা বল ফুলিয়ে ফুলিয়ে আমি একদম শেষ রুমের দিকে এসে পড়েছি, যেটা এই প্যালেসের সবচেয়ে উপরে রয়েছে। আমি ভিতর থেকে হাসাহাসির শব্দ শুনতে পেলাম, অনেক জোরে জোরে শব্দ শোনা যাচ্ছে। শব্দগুলো এরকম, এইবার যদি লোকি হেরে যায় তাহলে মুরগি হবে, নাচবেও। আমি হারবো না থর, হারবে তো তুমি। এবার তুমি যদি হারো তাহলে আমার চাবুকের 100 বাড়ি খাবে। হা হা হা, আমরা দুজন এক দলেরই, তাই তোমরা দুজনেই একসাথে হারবে। ড্রাকুলা, এবার তোমার চাল দাও। ভেতরে কি হচ্ছে সেটা আমি জানি না, তবে থর লোকির নাম শোনাতে আমি আশ্চর্য না,
কারণ আমি অ্যাসগার্ডের সাইনবোর্ড দেখে এইটুকু তো নিশ্চিত ছিলাম। তবে সমস্যা হচ্ছে যে আওয়াজটা ড্রাকুলার নাম বলল। অবশ্য সেটা একদম আমার নিজের আওয়াজের মতো। আরও একটা জিনিস, ড্রাকুলার নাম শুনে, যে কিনা 5 ভ্যাম্পায়ার গডদের মধ্যে একজন, যাকে পুরো পৃথিবীর অনেক মানুষ ভয় পেত কল্পনাতেই, সে এখানে কি করছে? আমি দরজা খুলে দিলাম। ফ্লোরের উপরে খাবারের বিভিন্ন জিনিস পড়ে আছে, সফট ড্রিঙ্কস এবং মদের বোতলও পড়ে আছে। একপাশে বসে আছে লোকি এবং থর, আরেক পাশে বসে আছে ড্রাকুলা, যাকে আমি প্রথমবার দেখলাম। তার লাল চোখ আর দাঁত দেখে আমি বুঝতে পারলাম সে ড্রাকুলা। যদিও আগে শুধু কাল্পনিক জিনিসই তার নাম শুনেছি, আমি মনস্টার দুনিয়ায় গিয়েও তার সম্পর্কে কিছু শুনিনি। শুধু এইটুকু জানতাম পৃথিবীতে অনেক শক্তিশালী ভ্যাম্পায়ার রয়েছে যারা ডেভিল কিং এর সমান ছিল শক্তিতে। তবে তারা যে মনস্টার ওয়ার্ল্ড থেকে পৃথিবীতে চলে যায় ভালোবাসার কারণে, আর পৃথিবীতে মানুষের মাঝে বসবাস করে। যদিও এটা আগের দুনিয়ার কাহিনী। ড্রাকুলার পাশে যে বসেছিল, আমি তাকে দেখে অবাক হলাম। একদম আমার মতোই দেখতে সে, শুধু তার পুরো শরীর কালো হয়ে আছে। আমি বুঝতে পারলাম সে আমার ডেভিল সত্তা, কিন্তু সে এখানে কি করছে কিছুই বুঝতে পারছি না। আমাকে দেখে থর বলতে লাগলো, যাক, শেষমেশ আসল জ্যাক এসেছে এখানে। আমি চিন্তায় পড়েছিলাম হয়তো এই জায়গা থেকে কখনো বের হতে পারবো না। পরিস্থিতি বুঝতে আমার সমস্যা হচ্ছে। থর, লোকি, ড্রাকুলা এবং আমার ডেভিল সত্তা 4 জন বসে লুডো খেলছে আর মদ্যপান করছিল। অবশ্য আমার সত্তা আর কিছু খেতে বা পান করতে হচ্ছিল না। মোট কথা, আমি তাদেরকে দেখে শিহরিত। সবচেয়ে বেশি শিহরিত আমার ডেভিল সত্তাকে দেখে। কিছুক্ষণ তাদের সাথে কথা বলার পর আমার ডেভিল সত্তা আমার কাছে কথা বলার জন্য চলে বাইরে আসলো। এতদিন তো বাকি 3 সত্তা পেয়ে গেছো, তাই না? হ্যাঁ, এখন তোমাকেও পেয়ে গেছি। হ্যাঁ, তবে দুঃখের ব্যাপার হলো আমার ক্ষমতা তোমার মাঝে যেতে পারবে না। কেন? আমি সঠিক করে বলতে পারছি না। তবে তোমার 4 সত্তাকে সিল করার সময় আমি আমার আসল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে লিম্বো ডাইমেনশনে আটকা পড়ি। তবে আমার প্রধান শরীর দুনিয়াতেই থাকার কথা ছিল। ও, হয়তো আমার ব্যাগের মাঝে বইয়ের মধ্যে সিল রয়েছে। আমি বইটা তাকে দেখালাম। ডেভিল সত্তা বইয়ের উপরে হাত দিয়ে বলল, এটার মাঝে আমার শরীর বন্দি নেই। আমি কোনো প্রকার ম্যাজিক পাওয়ার অনুভব করতে পারছি না। তাহলে কি সেটা অন্য জায়গায় সিল রয়েছে? সেটা আমি বলতে পারবো না। তবে আমার প্রধান শরীরের ক্ষমতা আমি কারো মধ্যে সিল করেছি, সেটা দুনিয়ায় কোথাও কোনো এক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তুমি শিওর? আমি প্রধান শরীরের একটা অংশ। যদি লিম্বো ডাইমেনশনে না থাকতাম তাহলে প্রধান শরীরের মধ্যেই থাকতাম। তবে দুঃখের ব্যাপার, আমি জীবিত থাকতাম না আর। তবে আমি এখান থেকে আমার ক্ষমতা যার মধ্যে তাকে ফিল করতে পারছি কিছুটা। সে কে? আমি সেটা বলতে পারছি না, কারণ ডাইমেনশনের অনেক দূরত্ব, এজন্য সঠিক করে বলা যাচ্ছে না। এতদিন আমি ফিল করিনি, তবে আজকেই বুঝতে পারছি। ও আচ্ছা, হয়তো সেটা তোমার ক্ষমতা সকল বর্তমান ডেভিল কিং এর কাছে গিয়েছে। নতুন ডেভিল কিং কিরকম? আমাদের থেকে শক্তিশালী নাকি? হ্যাঁ, বলা যায়। তুমি তোমার শরীরে শুধু আবার স্থান দিলে তুমি শক্তিশালী হবে। আমি অবাক হচ্ছি। কেন? তোমার মতো আগের মতো রাগ প্রতিবাদ তেমন নেই, কারণ আমি তোমার সত্তার একদম ছোট্ট একটা অংশ। আমার মাঝে পুরো ইমোশন নেই। এক কাজ করো, তোমার ওই ছোট্ট ক্ষমতাই আমাকে দিয়ে দাও, কাজে দিবে। তোমার মাঝে যেহেতু বাকি সত্তাগুলো ক্ষমতা রয়েছে, তার মানে বাকি সত্তাগুলো তাদের ক্ষমতা তোমাকে দিয়েছে। এর বিনিময়ে তারা তোমার শরীরে জায়গা পায়নি, বরং চিরদিনের জন্য হারিয়ে গেছে। তোমার এই সামান্য শক্তিতে কিছুই হবে না তোমার। আর এতটুকু দিয়ে আমি তো তাদের মতো হারিয়ে যেতে চাই না। তুমি তো আমারই সত্তা, এটা তো তোমার দায়িত্ব। হ্যাঁ, আমার দায়িত্ব, তবে আমি দিতে চাই না। আমি এভাবেই ভালো আছি। তুমি এক কাজ করো, দুনিয়ার মধ্যে যে ডেভিল কিং রয়েছে তাকে মেরে তার হৃৎপিণ্ড খেয়ে ফেলো। তাতে করে তোমার আসল শরীরের সমস্ত ক্ষমতা তুমি পেয়ে যাবে। তুমি তাদের অনেক জেদি। আমার ডেভিল সত্তার সাথে অনেকক্ষণ কথা বললাম, কিন্তু সে বেঁচে থাকতে চায়। আমারও খারাপ লাগছে তার ক্ষমতা নেওয়ার। এমনিতেই তার ম্যাজিক পাওয়ার অনেক কম, সেটা আমার কোনো কাজে দিবে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমার থরকে দিয়ে। থরের থেকে আমি ট্রেনিং নিতে পারবো এখানে। আমি আবারও রোমের মধ্যে চলে আসলাম। আমি ট্রেনিং এর কথা থরকে বলতে যাব এমন সময় ড্রাকুলা তার ক্ষমতা ব্যবহার করলো। আমার চারিদিক দিয়ে গ্রেভিটি একদম বেড়ে গেল, যেটা আমাকে সাথে সাথে একদম ফ্লোরে ফেলে দিল। আমার মুখের অনেকটা জায়গা কেটে গেল গ্রেভিটির চাপে ফ্লোরে গুঁতো লেগে। শুনতে পেলাম তোমার নাকি ট্রেনিং এর প্রয়োজন। সেটা থর কেন? আমিও শিখাতে পারি কিছু। ড্রাকুলার কথা শুনে বুঝতে পারলাম সে আমার মাইন্ড রিডিং করেছে, আর তার গ্র্যাভিটি কন্ট্রোল করার যে ক্ষমতা রয়েছে সেটা মারাত্মক। আমি নিচে পড়ে যাওয়ায় ফ্লোরে অনেকটা ভেঙে গেছে, যদিও একটু পর সেটা আপনা আপনিই ঠিক হয়ে গেল। 4 জন মিলে লুডো খেলছিল, তবে আমি সেটা বন্ধ করে দিলাম। থর এবং ড্রাকুলা দুজনে জানালো দিয়ে প্যালেসের উপর থেকে লাফ দিল। আমি এতক্ষণ ড্রাকুলার গ্র্যাভিটি কন্ট্রোল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছিলাম, তবে মুক্ত হতে পারিনি।
ড্রাকুলা নিজে আমাকে মুক্ত করার পর আমি উঠতে পেরেছি। ড্রাকুলার ক্ষমতা এত হবে সেটা আমি বুঝতেই পারিনি। আমি থরের কথা শুনে বুঝতে পেরেছি তারা কিভাবে এখানে আটকা পড়েছিল। দুনিয়া ধ্বংস হওয়ার আগেই থর ওর মিউনির থর হাতে চলে আসে এবং মিউনির তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। তখন লুকি থরকে হত্যার উদ্দেশ্যে থরের বাম হাত জড়িয়ে ধরে। থর তার ডান হাত দিয়ে মিউনির ধরেছিল, সেটা তাকে অচেনা জায়গায় নিয়ে যাচ্ছিল। আলোর স্পিডে মিউনির তাকে এবং লুকিকে সোজা লিম্বু ডাইমেনশনে নিয়ে যায়। আর তারপরেই তারা এখানে আটকা পড়ে যায়। বাইরের সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই এখন। আমি তাদেরকে বাইরের দুনিয়ার সম্পর্কে বলেছি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই যে প্যালেসটা পুরো প্যালেস না, বরং একটা ইংল্যান্ডের একটা হোটেল, যেটার মালিক ড্রাকুলা নিজেই। দর্শক বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার বন্ধু এবং বান্ধবীর সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন। সম্ভব হলে এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন।